মুখোশের আড়ালে কি চলে, মুখোশের পেছনের মুখটা কি থাকে, তা সত্যি বোঝা সম্ভব হয় না সবসময়। যেমন এক্ষেত্রেও বোঝা সম্ভব হচ্ছে না। আজকে কুণাল ঘোষের একটি প্রতিক্রিয়া শুনছিলাম, যেখানে উনি বলছেন জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে যে মুখোশের পেছনে যারা আছে তাদেরকে খুঁজে বার করো, দেখো যে তারা কারা, যাদের কথায় তোমাদের বা যাদের অঙ্গুলি হলনে তোমাদের চলতে হচ্ছে, তোমরা তাদেরকে খুঁজে বার করো। আর আরো একটা ছবি গতকাল আমরা দেখলাম, যেখানে খুব স্পষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার মানবিক রূপটা তুলে ধরলেন, বারবার আবেদন করলেন, ক্ষমা প্রার্থনা করলেন, চেয়ার ছাড়ার কথা বললেন। মানবিক মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মানবিক মমতা বন্দ্যোপাধ্যায় যিনি, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বারবার, ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা যিনি গোপন করতে চান, করোনায় মৃত্যুর সংখ্যা যিনি গোপন করতে চান, বারবার এই অভিযোগ ওঠা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আজকে একটি পোস্ট করলেন, যে পোস্টে খুব স্পষ্টভাবে মৃত্যুর কথা বলছেন। গতকাল বলেছিলেন 27 জন, আজকে বলছেন 29 জন। এই যে একাধিক তথ্য, পরিসংখ্যান, তর্ক পাল্টা তর্ক, মেল পাল্টা মেল গত 2 দিন ধরে চলছে, গত 3 দিন ধরে চলছে, বিচারের আশায় আজকে হাল্লা বলে আমি দেবারতী আপনাদের সঙ্গে রয়েছি। এবং প্রথমেই মানবিক মুখ্যমন্ত্রীর কিছু প্রতিক্রিয়া একটু শোনাই আপনাদের, এবং ডেফিনেটলি আজকে যে পোস্ট করেছেন একটু সেটা দিয়ে শুরু করতে হবে, কারণ এই 29 জনের মৃত্যু, সেখানে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, মানবিক না হলে এটা কেউ করে না। স্যালুট জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে। 29 জনের মৃত্যুর কথা উনি বলছেন, এই 29 জনের মৃত্যুর জন্য 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করছেন। 29 জনের মৃত্যুর ক্ষতিপূরণের হিসেব তাহলে কি 17 তারিখ সুপ্রিম কোর্টে তুলবে রাজ্য সরকার? চাইলে পদত্যাগ করতে পারি, ওরা চেয়ার চায় বলছেন। মানবিক না হলে কথা বলা যায় না, আমি ক্ষমা করে দিচ্ছি, মানবিক না হলে কথা বলা যায় না। বারবার হচ্ছে, বারবার উনি আবেদন করছেন, শেষ পর্যন্ত এটা উনি বলতে বাধ্য হচ্ছেন যে আমি চেষ্টা করেছিলাম, আমি অপেক্ষা করেছিলাম, আর এই এত চেষ্টা, এত অপেক্ষার ফল হলো অশ্বডিম্ব। কারণ সব দায় তো জুনিয়র ডাক্তারদের, বিচার তো তারা চাইছেন, নিরাপত্তাহীনতায় তো তারা ভুগছেন, সহপাঠী সহকর্মী তারা হারিয়েছেন, দায় তাদের। আমি তো মানবিক, আমি বলছি 29 জনের মৃত্যু হয়েছে, আর এই 29 জনকেই 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর এই 29 জনের মৃত্যু হয়েছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জন্য। আর আমরা বলছি আপনার কথাকে সমর্থন করব তখন যখন একটা শ্বেতপত্র প্রকাশ করুন, যে কথা জুনিয়র চিকিৎসকরা বলছেন, কোথায় মারা গেছেন, কেন মারা গেছেন, কিভাবে মারা গেছেন, এই সমস্ত কিছু জানান। জুনিয়র চিকিৎসকদের সেই প্রতিক্রিয়াগুলো শোনাবো আপনাদের, যেখানে খুব স্পষ্টভাবে ওরা বলছেন যে আমরা মেনে নেব আপনার কথা, কিন্তু বলুন বা দেখান কোথায় মারা গেছে। একজন 80 বছরের ওপরের বয়স্কা মহিলা বা পুরুষ, তিনি মারা গিয়েছেন কি কারণে, সেগুলো দেখতে হবে। কে কি কারণে মারা যাচ্ছে, কোথায় মারা যাচ্ছে, সঠিকভাবে তথ্য দিন, আমরা মানব। কি বলছেন জুনিয়র চিকিৎসকরা? 29টি জীবন যে হারিয়েছেন, তাতে দেখুন সেটা যদি হারিয়ে থাকে তার প্রপার কজ অফ ডেথ, টাইম অফ ডেথ, প্লেস অফ ডেথ, এটা সমস্তটা স্ট্যাটিস্টিক্যালি এটা আমাদেরকে দেখাতে হবে। কারণ কজ অফ ডেথ, একটা আমার 85 বছরের পেশেন্ট, একটা স্ট্রোকের পেশেন্ট, যেটা নন স্যালভেজেবল পেশেন্ট, সেই পেশেন্ট তো এমনিও রাস্তায় মারা যেতে পারেন। যদি এরকম মানে এগুলো যেগুলো হয়েও থেকেছে সেগুলো নিয়ে আমরাও অত্যন্ত দুঃখিত, কিন্তু সেটার জন্য প্রাইমারি রিজন যে আমাদের আন্দোলন, সেটা কখনোই 1:1 আমরা কজ রিজন দেখাতে পারবো না। তাহলে সেটা প্রপারলি স্ট্যাটিস্টিক্যালি সেটাকে সাপোর্ট করে দেখাতে হবে। এবং যে জুনিয়র ডাক্তারদের জন্য যদি বলা হয় যে পেশেন্ট মারা যাচ্ছে, যেহেতু তারা কর্মবিরতিতে আছে, জুনিয়র ডাক্তারদের তাদের লাইফের প্রোটেকশনটা কোথায়? 29 জনের মৃত্যু হয়েছে, সেই 29 জন কারা? সেই 29 জনের সাথে আমাদের যোগটা কোথায়, আমি এটা বুঝে পাচ্ছি না। সেই স্ট্যাটিস্টিক্সের
সেটা কোথা থেকে পেলেন আমি এটা জানতে চাই, আমরা সবাই এটা জানতে চাই। উনি কি এরকম বলেছেন যে এটা জুনিয়র ডক্টরসদের গাফিলতির কারণে হয়েছে, এরকম কিছু বলেছেন? কারণ এর আগে যে লিস্টটা আমরা দেখেছিলাম 23 জনের যে লিস্টটা প্রকাশ করা হয়েছিল, সেখানে 9টা বা 10টা তার মতো যেগুলো মেডিকেল কলেজই নয়, 9টা বা 10টা মৃত্যু হয়েছে, সেগুলো হচ্ছে নট মেডিকেল কলেজ, সেগুলো হচ্ছে বিভিন্ন সেকেন্ডারি সেন্টার বা টার্সিয়ারি সেন্টার, ডিস্ট্রিক্ট হসপিটাল বা ব্লক লেভেল হসপিটালে, যেগুলো মেডিকেল কলেজই নয়, যেখানে জুনিয়র ডক্টর পোস্টেডই নয়, তাহলে তাদের গাফিলতিতে কী করে মৃত্যু হয়? 2 নম্বর হচ্ছে বাকি যেগুলো মেডিকেল কলেজও যদি হয়, তাহলে সেই মৃত্যুগুলো যদি মৃত্যু হয় তাহলেই কি সেটা জুনিয়র ডক্টরের গাফিলতি? যদি জুনিয়র ডক্টর না থাকে তাহলে তো সিনিয়র ডক্টরের পরিষেবা দেওয়ার কথা। তাহলে সিনিয়র ডক্টর যদি সেই চিকিৎসাটা দিতে অপারগ হন, তাহলে সেটাতে জুনিয়র ডক্টরের গাফিলতি কী করে হয়? আর সেটা যে আদৌ গাফিলতির মৃত্যু, সেটাই উনি কী করে বলতে পারছেন? সেটা যে আদৌ গাফিলতি তার প্রমাণ কি? সেটা তো নর্মাল মৃত্যু হতে পারে, প্রতিদিনই তো মৃত্যু হচ্ছে। আরও পরিসংখ্যান বা তথ্য এখানে দেওয়াই যায়, দীর্ঘায়িত না করে জুনিয়র চিকিৎসকদের মধ্যে কেউ কেউ এ কথাও বলছেন যে মোট এই যে 93,000 চিকিৎসক রয়েছেন, তার মধ্যে তো জুনিয়র চিকিৎসক বা ট্রেনি বলতে আমরা যারা বোঝাই, যাদেরকে বোঝানো হয়, সেটা তো মানে সংখ্যাটা তো খুবই নগণ্য, মাত্র 7 থেকে 7,500। তাহলে যদি এটা হয় যে 7 থেকে 7,500 ট্রেনির কারণে একটা রাজ্যের গোটা স্বাস্থ্য পরিষেবাটা ভেঙে পড়ছে, তাহলে ওই 93,000-এর কোনো কাজ নেই, এটা ধরে নিতে হবে। 93,000 ডাক্তার এই মুহূর্তে তাহলে কিছু করছেন না, এক। আর না হলে যদি এই 7 বা 7,500 জুনিয়র চিকিৎসক বা ট্রেনির জন্য একটা গোটা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ে, তাহলে তো এই দাবি উঠতে পারে আজ বাদে কাল যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দরকার। না হলে এই রকম একটা এত বড় রাজ্যের স্বাস্থ্য পরিষেবা শুধুমাত্র 7 বা 7,500 জুনিয়র চিকিৎসক চালিয়ে নিয়ে যাবেন, এটা কি সম্ভব? কি বলছেন জুনিয়র চিকিৎসক? 93,000 সিনিয়র ডাক্তার আছে, মাত্র 7,500 জুনিয়র ডাক্তার আছে। এইখানে যারা আন্দোলনরত ডেলি সিজওয়ার হচ্ছে তারা জুনিয়র ডাক্তার। এইখানে আমাদের একটা খুব বড় প্রশ্ন তুলে ধরতে হবে যে এই পরিষেবা কি পরিষেবা, যেখানে মাত্র জুনিয়র ডাক্তাররা যদি আন্দোলনে নেমে পড়ে এই পরিষেবা ভেঙে পড়ে। রাজ্য সরকারকেই জবাব দিতে হবে যে এমন পরিষেবা আপনি বানিয়েছেন যেখানে মাত্র 7,500 জুনিয়র ডক্টর যদি আন্দোলনে বসে পড়ে, তাহলেই যদি পরিষেবা ভেঙে যাচ্ছে, এই পরিষেবা নিয়ে আমাদেরও মনে কোশ্চেন আসা উচিত। আর ওনাদের মনে এতদিন কেন আসেনি সেটা নিয়ে আমার মনে এখন সন্দেহ। প্রশ্ন তো অনেক আছে, কিন্তু এই প্রশ্নের উত্তর কার কাছে খুঁজতে যাব জানি না। আমাদের সঙ্গে আজকে যারা প্যানেলে রয়েছেন তাদের কাছেই আপাতত এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করি। আমাদের সঙ্গে আজকে স্টুডিওর বাইরে থেকে যারা রয়েছেন প্রথমে তাদের সঙ্গে আলাপ করাই। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন IPS নজরুল ইসলাম স্যার, আপনাকে স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। এবং পাশাপাশি রয়েছেন দেবনীল পাল, বাম নেতা, দেবনীলকেও স্বাগত জানাই অনুষ্ঠানে। পাশাপাশি রয়েছেন স্টুডিওতে ফাল্গুনী পাত্র, বিজেপি মুখপাত্র, ফাল্গুনীদিকে স্বাগত। এবং বিশ্বজিৎ দা রয়েছেন, বিশ্বজিৎ দাস রাজনৈতিক পর্যবেক্ষক। এবং বাকি যারা অতিথিরা আছেন তাদের কাছেও আসবো। বিশ্বজিৎ দা, স্বাগত আপনাকেও। আমি আজকে একটু বিশ্বজিৎ দাকে দিয়ে শুরু করি অনুষ্ঠানটা, কারণ এই যে এতগুলো প্রশ্ন বা এই যে কনফিউশনগুলো হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 29 জনের মৃত্যু ইতিমধ্যে হয়ে গিয়েছে, 2 লক্ষ টাকা করে তাদেরকে ক্ষতিপূরণ ঘোষণা করছি। খুব ভালো কথা, মানবিক মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। পদত্যাগ করার কথা উনি বলেছেন যে যদি প্রয়োজন হয়, আমার কোনো মায়া নেই চেয়ারের, সেটাও ছাড়তে পারি, আমি ওদের ক্ষমা করে দিচ্ছি। আমি এতক্ষণ ওদের জন্য বসেছিলাম, ওই যেগুলো গতকাল বলেছেন, আমি এতক্ষণ ওনাদের জন্য বসেছিলাম, ওরা আসেনি, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটা বক্তব্যে এটা স্পষ্ট যে যথেষ্ট মানবিকতার সঙ্গে এই বিষয়টা হ্যান্ডেল করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সত্যি কি তাই? আজকে যদি এই হিসেব পাল্টা চাওয়া হয় বিশ্বজিৎ দা, যে 29 জনের মৃত্যু কোথায় হলো, কারা এই 29 জন, কিভাবে এদের মৃত্যু হলো, সেই পরিসংখ্যান, সেই তালিকা, সেটা কি সদিচ্ছা থাকবে রাজ্য সরকারের দিতে? বিশ্বজিৎ না দেওয়ার কোনো কারণ নেই। যে মৃত্যুগুলো হয়েছে সেই মৃত্যুগুলো কেন হয়েছে, এই সহজ সমীকরণটা মনে হয় আমরা একটা আংশিক সত্যকে চরম সত্য হিসাবে দেখানোর চেষ্টা করছি। খুব নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে যেটা সরকার দেখানোর চেষ্টা করছে যে এই যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছেন প্রায় 34 দিন, এতে স্বাস্থ্য পরিষেবা কোথাও না কোথাও আংশিক তো বিঘ্নিত হচ্ছে। এ কথা আমরা কেউ হলফ করে বলতে পারি না যে স্বাস্থ্য পরিষেবা
এই জুনিয়র ডাক্তারদের ছাড়া যেমন চলতো, জুনিয়র ডাক্তার নিয়ে সেরকম চলতো, আর জুনিয়র ডাক্তার ছাড়াও তেমন চলছে। তার কারণ হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা একটা বড় সাপোর্ট দিত পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায়, কিন্তু তারাই একমাত্র পরিষেবা দিত না যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। তাই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে এ কথা বলা হচ্ছে না, কথা বলা হচ্ছে যেটা যে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হচ্ছে। এবং এই বিঘ্নিত হওয়ার জন্য আমরা এই যে আংশিক সত্যের কথা বলছিলাম না, এক পক্ষ দাবি করছে, অর্থাৎ সরকার পক্ষ দাবি করছে যে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হচ্ছে বা মৃত্যু হয়েছে 29 জনের। আর যারা একসঙ্গে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা, যাদের ক্ষেত্রে বারবার শাসক দল এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে এই আন্দোলন সম্পূর্ণ সমর্থন করেন, কোনোভাবে আন্দোলনের উপর বিরূপ মন্তব্য করেননি, এবং তাদের বলেছেন যে নৈতিক সমর্থন আছে, শুধুমাত্র বলেছেন যে কাজে তার মধ্যে যদি ফিরে আসা যায় বা আলোচনার একটা পথ তৈরি হয়। সেই আলোচনার পথের ক্ষেত্রে আমরা দেখলাম লাইভের থেকে লাইভ স্ট্রিমিংটা একটা নির্ণায়ক বিষয় হয়ে দাঁড়ালো। অর্থাৎ সদিচ্ছার ব্যাপার, সরকারের সদিচ্ছা, একই সঙ্গে জুনিয়র ডাক্তারদের সদিচ্ছা, দুজনেই যদি একটা কমন প্ল্যাটফর্মে এসে এই আলোচনাটা করতে পারত, তাহলে সাধারণ মানুষ যারা স্বাস্থ্য পরিষেবা জুনিয়র ডাক্তারদের কাছ থেকে পেতেন, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই যে তারা নেই, যে মানুষগুলোকে তারা পরিষেবা দিতে পারতেন, কোথাও না কোথাও তাদের একটু অসুবিধা হচ্ছে। তাই বলে কি নাগরিক সমাজ তার বিরুদ্ধে প্রতিবাদ করছে? না, নাগরিক সমাজ সার্বিকভাবে ডাক্তারদের এই আন্দোলনের সঙ্গে আছে, সেই সঙ্গে সঙ্গে মানবিক আবেদনও করছে যে অন্তত কোনো রুগী মারা না যান। ডাক্তাররা বলছেন অভয়া ক্লিনিকের কথা, তাদের সদিচ্ছার ইঙ্গিত দেখিয়েছেন, কিন্তু সরকার তো আলোচনার একটা ক্ষেত্র চাইছেন, তারা বলছেন। বিশ্বজিৎ, আপনি ডেফিনেটলি যে কথা বলছেন যে এই লাইভ স্ট্রিমিং এর জায়গাটা, সেটা আমি আসছি একটু পরে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে বারবার এইখানে এমফাসাইজ করা যে 0.05% জুনিয়র চিকিৎসক তারা যদি কর্মবিরতিতে থাকেন, তাহলে যদি এই 29 জনের মৃত্যুর দায় তাদেরকে নিতে হয়, সেটা কতটা গ্রহণযোগ্য এখানে। এই কারণে বলছি, কারণ 35টা দিনে 29টা মৃত্যু, সেটা শুধুমাত্র এই কারণটাকে সামনে রাখা হচ্ছে। তাহলে ডেঙ্গি বা করোনায় মৃত্যুর সময় এই অভিযোগ বারবার উঠেছে যে রাজ্য সরকার এগুলোকে আড়াল করার চেষ্টা করছে বা গোপন করার চেষ্টা করছে। আমি আসবো, তার আগে নজরুল স্যার রয়েছেন আমাদের কাছে। আমি 4টে প্রশ্ন আপনার কাছে রাখবো স্যার, একে একে যদি আসি। প্রশ্নগুলো আমি একটু স্ক্রিনে দেখাতেও চাইবো যে মাত্র 0.5, যেটা আমি বারবার বলছি, 0.5% জুনিয়র ডাক্তারের ধর্মঘট, সেখানে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। এটা যদি হয় তাহলে এই 29 জনের মৃত্যু হয়ে গেল এই কারণেই। জুনিয়র, দ্বিতীয় প্রশ্ন যেটা, যে জুনিয়র ডাক্তারদের উপর ভর দিয়েই কি তবে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে চলছে? তাহলে প্রতি বছর পাশ করা ডাক্তাররা কোথায় যাচ্ছে? 3, যে প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ এখানে, যে জেলা স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চিকিৎসা পরিষেবা, সেই পরিষেবার কোনো উন্নতি এখনো পর্যন্ত হলো না কেন? জেলার স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালগুলিতে কেন পর্যাপ্ত পরিমাণে ডাক্তার বা স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্যকর্মী নেই? জেলায় জেলায় যে সমস্ত মেডিকেল কলেজ হয়েছে, সেখান থেকে এখনো ফার্স্ট ব্যাচ বের হয়নি। তারপর পরিকাঠামো, সেই পরিকাঠামো নিয়েও তো অভিযোগ উঠছে। তাহলে একটা প্রশ্ন তুলতে গেলে তার সঙ্গে তো 1000টা প্রশ্ন উঠবে। আর এই সমস্ত দায়, 29 জনের মৃত্যুর দায় জুনিয়র চিকিৎসকদের নিতে হবে, যারা সংখ্যায় মাত্র 7 থেকে 7,500 এবং শতাংশের হিসাবে 0.5%। নজরুল স্যার, আপনার কি মূল্যায়ন এই বিষয়ে? দেখুন, যদি 93,000 ডাক্তার যারা মেডিকেল কলেজগুলোতে আছেন, তারা থাকার পরেও এই 7,000 7,500 জুনিয়র ডাক্তার না থাকার ফলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে যায়, তাহলে ওই 93,000 ডাক্তারের মেডিকেল কলেজগুলোতে থাকার প্রয়োজনীয়তা বা থাকার ফলে স্বাস্থ্য ব্যবস্থাকে তারা কেন ঠিকমতো চালাতে পারছেন না, এটা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। সেটা এখনো হয়নি। আর আমি যেটা বলবো, যে মৃত্যুর কথা যেটা আপনারাও বলছেন, আমরা জানি যে মানুষ হাসপাতালে না গেলেও বাড়িতেও মারা যায় কিছু, এবং হাসপাতালে যতজন যায়। গতকাল তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন স্যার, যে বাড়িতে যারা মারা যাচ্ছে চিকিৎসা না পেয়ে বা না পৌঁছতে পেরে, তাদেরকেও খুঁজে বার করা হবে। তারা কারা? তাদেরকেও বোধহয় ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে।
দেখুন, ক্ষতিপূরণের কথা যখন বললেন, আমার ব্যক্তিগত মত, এই ক্ষতিপূরণ দিয়ে যে সত্যিই জুনিয়র ডাক্তারদের জন্য মারা গিয়েছেন কিনা, কিন্তু তাদের উপর দায় চাপিয়ে ক্ষতিপূরণ দিয়ে উনি সুপ্রিম কোর্টে কিছু একটা অ্যালিবাই তৈরি করতে চাইছেন যে জুনিয়র ডাক্তারদের জন্যই এইসব ঘটনা ঘটছে। এবং ওনার যে পদত্যাগ করার ইচ্ছা, সেটাও এই জন্যই। উনি পদত্যাগ করতে যদি ইচ্ছুক হন, ওনাকে মানা করেছে কে? কেউ তো মানা করেছে বলে আমি শুনিনি। আমি তো ওনার যে স্বভাব চরিত্র জানি, পদত্যাগটা দূরের কথা, কেউ যদি টেনে হিচড়ে নামাতে যায় তাহলে উনি চেয়ারটা ধরে থাকবেন একদম শেষ রক্তবিন্দু শরীরে থাকা পর্যন্ত। আর আপনারা যেটা জেলা স্বাস্থ্য কেন্দ্রের কথা বলছেন, এমনকি জেলার মেডিকেল কলেজে, ধরুন আমাদের মুর্শিদাবাদেও একটা মেডিকেল কলেজ আছে যে জেলায় আমার বাড়ি, কিন্তু ওখানকার লোকেরা আমাদের বিএড কলেজ থেকে একটা সার্ভে করা হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে যে স্থানীয় ডোমকল হাসপাতালে চিকিৎসা না হলে তারা সোজাসুজি কলকাতার মেডিকেল কলেজে আসে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যেতে চায় না, কারণ সেখানে যথেষ্ট ভালো চিকিৎসার ব্যবস্থা নেই যেটা কলকাতার মেডিকেল কলেজে আছে। তা আমি যেটা বলতে চাইছি যে ওখানে একটা মেডিকেল কলেজ খুলে রাখা হয়েছে। যেমন আমি আর একটা উদাহরণ দিই, তাহলে পরিষ্কার হবে। আমি মুর্শিদাবাদ জেলার একটা কলেজে একটা অনুষ্ঠানে আমাকে ডাকা হয়েছিল, আমি গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমি যখন জিজ্ঞেস করলাম যে এখানে স্থায়ী লেকচারার কজন আছেন, তারা বললেন মাত্র একজন। তো মাত্র একজন লেকচারার দিয়ে কলেজ যেরকম চলে, ওই জেলার মেডিকেল কলেজগুলো সেরকম ভাবে চলে। ফলে সেখানে কিছু হলে তারা এই কলকাতার মেডিকেল কলেজে পাঠায়। অতএব স্বাস্থ্য ব্যবস্থার পরিসংখ্যানে যে উন্নতি দেখানো হয়, সে পরিমাণ উন্নতি বাস্তবে হয়নি। এরপরে দেখুন, আমি আসবো স্যার। আমি তার আগে এই যে যুক্তিগুলোর কথা বলা হচ্ছে যে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি চালাচ্ছেন, সেই কারণে একের পর এক মৃত্যু, এর পক্ষে যে যুক্তিগুলো প্রশাসনের তরফ থেকে দেওয়া হচ্ছে সেইগুলো মানার কতটা জায়গা বা পরিসর তৈরি হচ্ছে আমি জানি না, কিন্তু আমি না মানার ক্ষেত্রে যে যে পয়েন্টগুলো রয়েছে, কিছু প্রশ্ন আপনাদের জন্য তুললাম, কিছু তথ্য ডেফিনেটলি আমাদের কাছে রয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। একটা বিরতিরও সময় হয়ে গিয়েছে, আর আমাদের সঙ্গে ইতিমধ্যেই আরও দুজন যোগদান করেছেন এই অনুষ্ঠানে, তাদের সঙ্গে একটু আলাপ করাই। নাট্যকর্মী দেবপ্রিয়া বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, দেবপ্রিয়াকে স্বাগত জানাবো, এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর ত্রিনেশ মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন, ত্রিনেশকেও স্বাগত জানাবো। ত্রিনেশ এসছে আমাদের সঙ্গে, এর আগে অন্যান্য প্যানেলে কথাও হয়েছে, ডেফিনেটলি খুব বলিষ্ঠ বক্তব্য ত্রিনেশের, এবং এইখানে আমি একটু জানারও চেষ্টা করব ফিরে আসার পরে যে আজকে কুণাল ঘোষ তিনি যে বক্তব্যগুলো পেশ করেছেন, মুখোশের কথা বলছেন, মুখোশের পেছনে যে মুখগুলো রয়েছে কুণালবাবু বলছেন সেগুলো আপনারা চিহ্নিত করুন জুনিয়র ডাক্তারবাবুরা, না হলে বিপদে পড়বেন। এই বিপদের আঁচ ওরা পাচ্ছে কিনা জানার চেষ্টা করবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর বিরতিতে যাওয়ার আগে যে কথা বলছিলাম, কুণাল ঘোষ তিনি আজকে একটি প্রেস কনফারেন্স করেছেন, এবং এই প্রেস কনফারেন্স করে অনেকগুলো বক্তব্য পেশ করেছেন। এতটা হয়তো আমাদের দেখানোর সময় থাকবে না, খুব বাছাই করা এই যে অডিওর কথা উনি বলছেন, যে অডিও প্রকাশ্যে এনেছেন আজকে কুণাল ঘোষ, খুব ছোট একটা অংশ একটু শোনাবো আপনাদের। দেখুন কি অভিযোগ কুণাল ঘোষ। আচ্ছা, বলছি সাহেব অর্ডার করেছেন? হ্যাঁ, চকলেট, হ্যাঁ ওরাবার জন্য অর্ডার করলে করে দেয়, কিন্তু এটা তো লাইনের নাই। হ্যাঁ, প্রশ্ন করছে কারা যারা আছে আপনারা। হ্যাঁ, বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে, অঙ্ক কিছু মিলছে না আমার। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন বাঁচে। তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি, বলছে ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, মদ খেয়ে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয়। হ্যাঁ, সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো।
মানে ডক্টরকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ, কথা বলছি জানোয়ার হয়ে যায়নি এখন, ব্যাপার আছে। হ্যাঁ, ওই মতো করেই কর। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, এই অডিওটি সামনে আনার পরে কুণাল ঘোষ খুব নির্দিষ্টভাবে কিছু অভিযোগ করেছেন। এই অভিযোগগুলো শুনে আমি তৃণেশের কাছে যাব। খুব স্পেসিফিক্যালি উনি দুটি সংগঠনের নাম করেছেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, প্লট তৈরি করছে, প্ল্যান করা হচ্ছে, এই যে বক্তব্যগুলো সামনে এনেছেন এবং পাশাপাশি যেটা আমি বলছিলাম মুখোশ চেনার কথা বলছেন। আমি স্যার নজরুল স্যার বোধহয় কিছু বলার আছে, আমি আসবো স্যার, ডেফিনেটলি আসবো আপনার কাছে। একটু কুণাল ঘোষের বক্তব্যটা শুনিয়ে নিই, কি বলেছেন কুণাল ঘোষ শুনুন। একটা ভয়ঙ্কর চক্রান্তের অভিযোগ আসছে, বলা ভালো একটা ভয়ঙ্কর চক্রান্ত ফাঁস হচ্ছে। গতকাল যখন আন্দোলনকারী জুনিয়র ডক্টরদের সঙ্গে যখন মাননীয় মুখ্যমন্ত্রীর বৈঠক সংক্রান্ত যে প্রক্রিয়াগুলি চলছিল, যখন জুনিয়র ডক্টররা প্রেস কনফারেন্স করছিলেন, সেই সময় দুটো তিনটে শিবির একটা ভয়ঙ্কর প্লট যে রাজ্য সরকারকে, তৃণমূল কংগ্রেসকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বিড়ম্বনায় ফেলতে হবে, হামলা করতে হবে জুনিয়র ডাক্তারদের সল্টলেকে ধর্ণা মঞ্চের উপর। কলকাতার ছেলে নয়, বাইরের ছেলেদের এনে হামলা করে দিতে হবে যাতে গোটা দায়টা সরকারের ঘাড়ে চাপে। কারণ বৈঠকটা কাল হয়নি, জুনিয়র ডক্টররা ফিরে আসছেন। এই সময় যদি মারা যায়, এই সময় যদি হামলা করা যায়, তাহলে এর পুরো দায়টা রাজ্য সরকারের উপর চাপবে। এই ভয়ঙ্কর প্লট যারা করেছেন তাদের মধ্যে বামপন্থী একটি যুব সংগঠন আছে এবং অতি বাম বলে পরিচিত একটি সংগঠনের একজন এর মধ্যে রয়েছে, এবং জুনিয়র ডক্টররা যারা আমাদেরই ঘরের ছেলে মেয়ে। আমি শুধু তাদের এটা বলবো যে এই প্লটগুলো তাদের ঘিরে তৈরি হচ্ছে, তাদের সামনে কিছু মুখোশ ঘুরছে, মুখোশ যারা আপনাদের উত্তেজিত করছে, বিপথে চালাচ্ছে, মুখোশ ঘুরছে। আর সেই মুখোশের আড়াল থেকে ফোনে ফোনে কথা হচ্ছে, ওদের মারলে আমাদের রাজনৈতিক লাভ, কারণ তৃণমূল ভিলেন হবে। ফলে দয়া করে আপনারা এই গোটা পরিস্থিতিটা অনুধাবন করুন। পুলিশ নিশ্চয়ই এর যথাযথ তদন্ত শুরু করে দিয়েছে এবং আমাদের অনুরোধ থাকবে এই গোটা জায়গাটায় কোনো বহিরাগত কোনোভাবে যেন ওখানে না ঢুকতে পারে। খাবারের সঙ্গে কে কি দেবে তার দায় কে নেবে? ওখানে এক একটা রাজনৈতিক দলের কেউ কেউ গিয়ে নানা রকম সব জিনিস দিচ্ছেন, কে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করবে? যা হবে তখন সরকারের দায়। ফেসবুক আছে, টুইটার আছে, যা হবে আগে সরকারের দায়। ফলে চূড়ান্ত সতর্কতার ব্যবস্থা হোক। কুণাল ঘোষ জীবনে অনেক অভিযোগ করেছেন অনেকের বিরুদ্ধে, কিন্তু আজকে উনি যে অভিযোগ করেছেন এরা জীবনের সেরা অভিযোগ উনি করেছেন, বিস্ফোরক অভিযোগ। এখনো পর্যন্ত এইটা সর্বোচ্চ লেভেল। আমি জানি না ফাল্গুনিদি বা অন্যান্যরা কিভাবে কি দেখছেন এই বিষয়টাকে, কিন্তু আমি তৃণেশের কাছে একটু যাব। তৃণেশ, মুখ আর মুখোশের পার্থক্য করতে পারছো ভাই? না, দেখুন, আন্দোলনে জনসমর্থন, আমরা জনসমর্থন তো যেমন আন্দোলনের শুরু থেকে পেয়েছি। স্বাস্থ্য ভবনের সামনে, মানে আমাদের আন্দোলন আজকে 35 দিনে পড়েছে, স্বাস্থ্য ভবনের সামনে আমাদের যে অবস্থান হচ্ছে সেই অবস্থানেও আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের সমর্থন পাচ্ছি। কিন্তু তাতে যদি হামলার অভিযোগ হয়ে থাকে, সেই হামলা আটকানোর দায় আমাদের পুলিশ প্রশাসনের এবং স্বরাষ্ট্র মন্ত্রকের, রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের। কারণ স্টেটের সিকিউরিটির ব্যাপারটা তারাই দেখেন। আর কুণাল ঘোষ যে দলের প্রতিনিধি, আমি আশা করি উনি স্টেটের যে গভর্নমেন্ট আছে এবং তার যে প্রতিনিধিরা আছে তাদেরকে উনি জানাবেন এবং উনি চিহ্নিত করবেন যারা এই হামলার কথা বলেছে, যে দুজন কথোপকথন, তাদের নাম প্রকাশ্যে আনবেন এবং তাদেরকে উপযুক্ত অ্যারেস্টের ব্যবস্থা করবেন। এবং এই যে উনি যে অভিযোগ করেছেন এটা তো অত্যন্ত ভয়ঙ্কর। মানে WBJDF-এর যে নেতৃত্বে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলন মঞ্চে হামলা হলে আমাদের প্রাণ সংশয় হতে পারে। সেটা অবশ্যই স্টেটের দেখা উচিত। একটা হামলা আমরা সহ্য করেছি আরজিকর মেডিকেল কলেজে 14ই আগস্ট রাতে। 7,000 পরিকল্পিতভাবে কোনো মব এসেছিল যারা আমাদের উপর অ্যাটাক করেছে। আবার যদি একটা অ্যাটাক হয় তার দায় অবশ্যই পুলিশ প্রশাসনকে নিতে হবে, পুলিশ প্রশাসনকে অবশ্যই সাবধান হতে হবে। এবং যদি কোনো দল, কোনো সংগঠন এই হামলার কথা বলে থাকে, হামলা করার পরিকল্পনা করে থাকে, তাদেরকে চিহ্নিত করা হোক, অ্যারেস্ট করা হোক। অবিলম্বে আমি অ্যারেস্টের দাবি জানাচ্ছি। এইরকম এই যেটা তৃণেশ বলছে যে আরজিকরে হামলার ঘটনা, সেটাও খুব ভয়ঙ্কর একটা ঘটনা ছিল। আর এইটা যদি হয়ে থাকে সেটাও মানে সাংঘাতিক একটা বিষয়,
যেটা কুণালবাবু অভিযোগ করছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি খুব সংক্ষেপে একটু নজরুল স্যারের কাছে যাব। প্রশ্ন হচ্ছে যে স্যার, তাহলে তো এই দাবি এবার থেকে আমরা করতে পারি যে এই রকম কোনো হামলা হবে বা আরজি করে যে হামলা হয়ে গেল, সেই হামলার আগেও যদি কুণাল ঘোষ এইরকম একটা অডিও ভাইরাল করতে পারতেন বা অডিও সামনে আনতে পারতেন, তাহলে ওই হামলাটা আটকানো যেত। দেখুন, এটা যে করা হচ্ছে প্রথমত জুনিয়র ডাক্তারদের ভিতর সন্তুষ্ট করার জন্যে, আর সাধারণ লোক যারা ওনাদেরকে সাহায্য করছেন তাদেরকে ওনাদের থেকে দূরে সরানোর জন্য পরিকল্পিতভাবে। আমি আইনের একটা কথা বলছি, অন্য কারো ফোন ইন্টারসেপ্ট করতে হলে কেন্দ্রের হোম সেক্রেটারি বা রাজ্যের হোম সেক্রেটারির অর্ডার নিতে হয়। অর্থাৎ এটা শাসক দলের বা অন্য কোনো দলের নেতাদের করার কথা নয়, এটা একমাত্র প্রশাসন করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, প্রশাসন যদি করেও থাকে কারো ফোন ট্যাপ এবং অডিওটা সত্যি সত্যি রেকর্ড করে, তাহলে কুণাল ঘোষ সেটা পেনেল কি করে? এটা নিয়ে সব আগে তদন্ত হওয়া উচিত। বলুন। বেশ, আমি তাহলে এখানে একটু দেবনীল রয়েছে, দেবনীলের কাছে যাব। দেবনীল, বাম সংগঠনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন, বাম সংগঠন, অতি বাম সংগঠন, এই অভিযোগগুলো কুণাল ঘোষের তরফ থেকে আসছে। ভাই, একটু রিয়াকশন চাইবো তোমার, কিভাবে দেখছো এই মারাত্মক অভিযোগ? দেখুন, কুণাল ঘোষ এর অতীতেও করেছেন, এখনো করছেন। উনি ডিগবাজি খেতে ওস্তাদ। আজ থেকে 5 দিন 10 দিন 15 দিন আগে চলে যান, বহু অডিও ক্লিপ ভাসছিল, সেগুলো নিয়ে অনেকটা উৎকণ্ঠার পরিস্থিতি তৈরি হয়েছে। তখন উনি প্রতিদিন টিভিতে এসে, টুইটারে, ফেসবুকে ইত্যাদি সব জায়গায় বলছিলেন এই ভুয়ো অডিও কে করেছে, কি প্রমাণ ইত্যাদি ইত্যাদি বলে মানে অনেক কথা বলেছেন, হাজারো বার বলেছেন, সমস্ত মিডিয়া চ্যানেলকে বলেছেন। আজকে হঠাৎ কি হলো যে ওনাকে নিজে দায়িত্ব নিয়ে একটা অডিও, যে অডিওর কোনো প্রামাণ্য কিছু উনি দেখাতে পারছেন না, কে করেছেন, কারা করেছেন, ওনাকে অডিও কে দিল, এবং এটা শুধু আজকে প্রশ্ন উঠছে এরকমটা নয়। নির্যাতিতার বাবা মা, তাকে পুলিশ যে বাধ্য করেছিল যে রেকর্ডিং করাতে বা ইত্যাদি, সেইগুলো কিন্তু চলে গেছিল কার কাছে? তৃণমূলের কাছে। প্রশ্ন হচ্ছে এই সাপ্লাই লাইনটা কি করে তৈরি হচ্ছে? প্রশাসন যদি এরকম কিছু ইন্টারসেপ্ট করে থাকে তাহলে অবশ্যই পদক্ষেপ নিক, কিন্তু পদক্ষেপ কি নিয়েছে? পুলিশের ইন্টেলিজেন্স কোথায় ছিল 14ই আগস্ট রাত্রিবেলা? তখন তো কিছু ভাবা হয়নি। আর মমতা ব্যানার্জি একইভাবে বলছেন দায়িত্ব নেব, পদত্যাগ করে মানুষের কথা ভেবে। তা মানুষের কথা ভেবে নিলে পদত্যাগের প্রশ্ন ছেড়ে দিই, পদত্যাগটা এখানে মূল ইস্যু নয়। মূল ইস্যু হচ্ছে মমতা ব্যানার্জি দায়িত্ব নিলেন কি না। উনি একবারের জন্য স্বীকার করেছেন যে 14ই আগস্ট রাত্রিবেলা যা হয়েছে সেটা পুলিশের ব্যর্থতা। একবারের জন্য স্বীকার করেছেন যে দুর্নীতি চক্র তার চোখের সামনে গড়ে এতদিন ধরে তৈরি হয়েছে। ওটার জন্য তো সিট গঠন করা হয়েছে। সিট তো গঠন করা হয়েছে, কিন্তু সেই সিটের কি মানে এগিয়েছে কিভাবে, কোথায় আসলো, তার পরিণতি কি? আজকে হঠাৎ করে আরেকটা অডিও আসছে, অডিও ক্লিপ। তো এতদিন কুণালবাবু অডিও ক্লিপের বিরুদ্ধে একেবারে একটা বিদ্রোহ ঘোষণা করলেন না, অডিও ক্লিপ মানা যাবে না, কি অডিও চক্রান্ত। এখন উনি নিজে কোনো অডিওর কোনো প্রামাণ্য তথ্য ছাড়া সেই অডিও সার্কুলেট করে বলছেন যে না এই অডিওগুলো আসলে এই চক্রান্তের সুর। তো এই 180 ডিগ্রি ভুল বদলের কারণ কি? উত্তর দিতে পারবেন কুণালবাবু? আমরা জানি উত্তরগুলো উনি দিতে পারবেন না। এই প্রশ্নগুলো সহজ, উত্তর আমাদের জানা। বেশ, একটা বিরতির সময় হয়ে গিয়েছে, আবারও খুব দ্রুত বিরতি নেব এবং তারপরে ফাল্গুনী দি এবং অবশ্যই দেবপ্রিয়ার কাছে যাব। যে আরও একটি মারাত্মক অভিযোগ আজকে কুণাল ঘোষ করছেন, যেখানে খুব স্পষ্টভাবে উনি বলছেন যে এই জুনিয়র ডাক্তাররা বিজেপি অফিসের মধ্যে বসে কি করছে। আমরা দেখেছিলাম চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি প্রথম এরকম একটি অভিযোগ আনলেন যে এই ঘটনার সঙ্গে নাকি রাজনৈতিক কোনো যোগ রয়েছে, অর্থাৎ এই জুনিয়র চিকিৎসক যারা তারা আন্দোলনে বসে রয়েছেন, রাজনীতি রয়েছে এর পেছনে। আর আজকে কুণাল ঘোষ সরাসরি বলেই দিচ্ছেন বাম, অতি বাম, বিজেপি অফিস। যাই হোক, একটা বিরতি নিই, তারপর ফিরছি, সঙ্গে থাকুন। খুব দ্রুত কুণাল ঘোষের প্রতিক্রিয়া, যেখানে উনি খুব স্পষ্টভাবে কথা বলছেন বিজেপি অফিসের মধ্যে জুনিয়র চিকিৎসকরা কি করছে, ওখানে বাম দলের অনেককে দেখা যাচ্ছে ইত্যাদি, এবং তার পাল্টা জুনিয়র চিকিৎসকরা কি বলছেন শোনাই আপনাদের। তারা বলছেন নন পলিটিক্যাল। একটা ভিডিও দিয়েছি, আরো ভিডিও আসছে। বিজেপি অফিসের মধ্যে কারা বসে আছেন? এরা কি জুনিয়র ডক্টর? যে ভিডিওটা ছেড়েছি, যে ভিডিওটা এক্স হ্যান্ডেলে দিয়েছি, এটা কি বিজেপির পার্টি অফিস? আর যারা বসে আছেন তারা কি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একটা অংশ? যদি এটা ভুল হয় তাহলে স্পষ্টভাবে বলে দেওয়া হোক এটা ভুল, আর যদি এটা ঠিক হয় তাহলে কেন, কোন কারণে বিজেপি অফিসের মধ্যে জুনিয়র ডাক্তারদের একাংশ ভেতরে বসে কোন বুদ্ধি নিতে গেছিলেন, কিসের কারণে ছিলেন? আপনারা বলছেন নন পলিটিক্যাল, সিপিএম এর লোকেরা ওখানে বসে থাকছে, বিজেপির উত্তর কলকাতার যুব সভাপতি দল বল নিয়ে সেখানে গিয়ে নানা রকম রসদ বিলি করছে, ওই বিজেপির মামেলা
ম্যাডাম দল বল নিয়ে গিয়ে রসদ বিলি করছেন। ওপাশে সিপিএম পন্থী যারা তারা ঢুকছেন, যারা নকশালপন্থী আন্দোলনের সঙ্গে তারা ঢুকছেন, যারা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করছে পুরো দস্তুর, সেই ডাক্তারবাবুরা এখানে এসে উৎসাহ দিচ্ছেন কাজ বন্ধ রাখো সরকারি হাসপাতালে। এটা কোনো কথা হলো? যে নন পলিটিক্যাল, আপনারা ক্লিয়ার করে বলুন নন পলিটিক্যাল বলতে আপনারা কি বোঝান? যে ওই জায়গাটা তৃণমূল বিরোধীদের একটা মঞ্চস্থল? প্রথম থেকেই আমরা আমাদের আন্দোলনকে যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রসূতভাবে ব্যবহার করতে চেয়েছেন তাদের বিরোধিতা করেছি। এই উদ্দেশ্যে আন্দোলনে যোগ দিতে আসা অভিজিৎ গাঙ্গুলি বা অগ্নিমিত্রা পালের মতো নেতা নেত্রীকেও তাই আমরা আন্দোলনের মঞ্চ থেকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকেই কালিমালিপ্ত করতে নেমেছেন। এই ঘটনাগুলি নাকি দুশ্চরিত্র বহিরাগতর ষড়যন্ত্রের ফলে ঘটেছে বলে তিনি দাবি করছেন। আমরা সুস্পষ্টভাবে তাকে এবং অন্য যে কেউ একই উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইলে তাদের জানিয়ে দিতে চাই, আমাদের আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রসূতভাবে ব্যবহার করতে চাইলে আমরা আগেও যে প্রতিক্রিয়া জানিয়েছিলাম সেই একই প্রতিক্রিয়া আবার জানাবো। এটা খুব স্পষ্ট হচ্ছে না কুণাল ঘোষদের রাগ কাদের বিরুদ্ধে, কার বিরুদ্ধে? জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন, ইমেজ নষ্ট হচ্ছে রাজ্যের, সেইটা ওনাদের গাত্রদাহের কারণ, নাকি বাম সংগঠন, নাকি অতি বাম সংগঠন, নাকি বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে, নাকি যারা এই সিনিয়র চিকিৎসক রয়েছেন এবং সরাসরি এই অভিযোগ করছেন যে প্রাইভেট হসপিটালে তারা চিকিৎসা করছেন আর তারপরে এইখানে এসে নাকি উস্কানি দিচ্ছে। সিনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে এইরকম অভিযোগ করছেন। আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম রঞ্জন ভট্টাচার্য, আইএমএর যিনি স্টেট শাখার যুগ্ম সম্পাদক, কি বলেছেন খুব সংক্ষেপে তার একটা রিয়াকশন একটু শোনাবো। রঞ্জন ভট্টাচার্য, এবং এই অভিযোগ এনারা লাগাতার করছেন, একটু শোনাই কি বলেছেন রঞ্জন বাবু। দেশব্যাপী তথা বিশ্বব্যাপী এই গণ আন্দোলন চলছে, সেইখানে সবসময় চাওয়া হচ্ছে যে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে। প্রথম বিভাজন করার চেষ্টা করা হলো চিকিৎসকদের সাথে রুগী এবং তার আত্মীয় পরিজনের মধ্যে। বারবার এই পরিসংখ্যান দেওয়া হচ্ছে যে 27 জন রুগী মারা গেছেন, 7 লক্ষ রুগী চিকিৎসা পাচ্ছেন না, সবই বিভ্রান্তমূলক আমরা তথ্য দিয়ে দেখিয়েছি। দ্বিতীয় বিভাজন চেষ্টা করা হলো জুনিয়র ডাক্তারের সাথে সিনিয়র ডাক্তারের যারা সরকারি হাসপাতালে কর্মরত, যারা প্রাইভেট প্র্যাকটিস করছেন ভার্সেস গভর্নমেন্টের ডক্টর, এদের মধ্যে বিভাজন তৈরি করতে। গভর্নমেন্ট সেক্টরে যে সমস্ত চিকিৎসকরা কাজ করছেন তাদের বেশ কিছু সার্ভিস রুল মেনে চলতে হয়। তারা প্রত্যেকে নিশ্চুপ হয়ে থাকলেও তারা অন্তর থেকে এই আন্দোলনে শরিক হতে চান। কেউ প্রকাশ্যে আসছেন আর কেউ আসছেন না। কিন্তু এই অভিযোগগুলো করে আলটিমেটলি কতটা কি লাভ হচ্ছে জানি না। দেবপ্রিয়া রয়েছেন, আমি দেবপ্রিয়ার কাছে যাই। যে এতগুলো অভিযোগের পরেও মানুষ রাস্তায় আছেন আর এদের পাশেই আছেন, জনগণের ভালোবাসা তো এরা পাচ্ছেন, আর তো কিছু লাগে না বোধহয়। দেবপ্রিয়া, প্রথমত আমার কুণাল ঘোষের বক্তব্যটা শুনে মনে হলো যে ভদ্রলোক অসম্ভব কনফিউজড। তার কারণ প্রথমেই উনি যেটা বললেন সেটা হচ্ছে এই বিজেপি অফিসের ভেতর এই জুনিয়র ডাক্তাররা কি করছে। যদি সত্যি তারা থেকে থাকে, যদি না থেকে থাকে তাহলে বলুক তারা ছিল না, যদি সত্যি থেকে থাকে তাহলে কি করছে। তার মানে উনি নিজেই জানেন না যে আদৌ ওই অফিসের ভেতর যারা ছিল তারা জুনিয়র ডাক্তার ছিল কি ছিল না। তা যেটার সম্বন্ধে, যে তথ্যটির সম্বন্ধে উনি নিজেই একেবারে নিশ্চিত নন, সেইটির বিষয়ে উনি কত বড় স্পর্ধায় একটা প্রেস কনফারেন্সে কথা বলতে পারেন নিশ্চিততা ছাড়া। এবং এই ভাষাটা আমার ভীষণ একরকম মনে হলো, কারণ এই একই রাজনৈতিক দলের এটা সম্পূর্ণ সমাপতনও হতে পারে। কিছুদিন আগে আমরা দেখলাম কপিল সিবল একেবারে সুপ্রিম কোর্টে গিয়ে বললেন কোনো রকম কোনো তথ্য দেওয়া ছাড়া প্রশাসনের কাছে কোনো তথ্য থাকছে না, মানুষজন নাকি মিটিং মিছিল করছে। অথচ প্রতিটা নাগরিক মিটিং মিছিলের সমস্ত তথ্য প্রশাসনের কাছে থাকছে। উনি বলছেন একজন পুলিশের মাথা ফেটেছে, চোখ চলে যেতে বসেছিল। উনি খুব ভালো করেই এটা জানেন যে সেটা নাগরিক মিছিল ছিল না। যে পার্টিকুলার মিছিলটার কথা উনি বলছেন সেটা একটি বিশেষ রাজনৈতিক দলের ছদ্মনামের ভেতর আশ্রয় নেওয়া কিছু ছাত্র এবং ছাত্রের ছদ্মবেশে যাওয়া কিছু মানুষজন ঢিল পাটকেল মেরেছিল, একটা অদ্ভুত কিয়স তৈরি করেছিল। তারা সেইটাকে তুলে ধরে নাগরিক সমাজ বলে একটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন এবং সবাই তাদের মুখের কথায় বিশ্বাস করে গেল। অদ্ভুত লাগলো। এবং আজকেও আমরা
এই কুণাল ঘোষের মুখের কথায় বিশ্বাস করে ভাবছি যে সত্যি বোধহয় বিজেপি অফিসের ভেতর তাহলে ছাত্ররা কি করছিল এটা নিয়ে আমাদের মনে সংশয় জাগছে। সংশয় জাগছে কেন? নিশ্চিত কোনো তথ্য কুণাল ঘোষের কাছে নেই, যেমন নিশ্চিত কোনো তথ্য তার ওই ফোনের ওই অডিও ক্লিপটা সম্বন্ধেও নেই। উনি সম্পূর্ণভাবে বিভ্রান্ত করতে চাইছেন। একটু তোমাকে থামিয়ে একটা ইনফরমেশন এখানে দিয়ে রাখি তোমার কথার ভিত্তিতে। এই যে অডিও ক্লিপটার কথা বলা হচ্ছে, স্বতঃপ্রণোদিত একটি মামলা রুজু করার প্রক্রিয়া শুরু হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। স্বাস্থ্য ভবনের সামনে এই অবস্থানরত পড়ুয়ারা তাদের নিরাপত্তা বাড়াতে সিসিটিভি লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে, যেটা কিছুক্ষণ আগে ত্রিনেশও বলছিল, যেটা প্রশাসনেরই করার কথা। এবং এই অবস্থানস্থলে সিনিয়র অফিসারদের সংখ্যা বাড়ানো হবে। বিধাননগর কমিশনারেটের ইসিপিএস থানায় মামলা রুজু হয়েছে এবং একজনকে ইতিমধ্যেই গড়ফা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে তো কুণাল ঘোষের ক্ষেত্রে অনেক ভালোই হলো। আমি তো বলবো যে কেন আরজি করে হামলা, তাহলে আরজি করে হামলার আগের সময় ওনার এত কনসিয়াসনেস, এত অ্যাওয়ারনেস কোথায় ছিল? এবং আমার আরো একটা জিনিস খুব অদ্ভুত লাগছে, এই যে উনি বলছেন না, এই যে বিজেপি অবধি ঠিক ছিল যে বিজেপি অফিসের ভেতরে ছাত্ররা কি করছে আমাদের এটা জানা দরকার, উনি তারপরেই কথাটা সুইচ ওভার করে দিয়ে বললেন এই বাম সংগঠনের লোকজন ওখানে কি করছে। প্রথম কথা, এটা ঠিক যে অগ্নিমিত্রা পল থেকে আরম্ভ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সবাই গো ব্যাক স্লোগান খেয়েছেন, খাওয়াটা তাদের উচিত। তার কারণ যে ধরনের মৌলবাদী রাজনীতির পরিচয় তারা দিয়েছেন এর আগে, নিজেদের নীতির পরিচয় তারা দিয়েছেন, তারা সেটা ডিজার্ভ করেন। কিন্তু কোনো মানুষ লিগালি এথিক্যালি যদি পতাকা ছাড়া, রং ছাড়া কোনো নাগরিক মিছিল জয়েন করে, তাহলে তারা যে রাজনৈতিক দলেরই হোক না কেন তাদের রাইট আছে সেখানে উপস্থিত থাকার। আজকে যদি দীপশিতা বা মীনাক্ষী তাদের দলের স্লোগান ছাড়া একজন নাগরিক হিসেবে সেখানে উপস্থিত থাকতে চায়, কারোর অধিকার নেই তাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার। তাই কুণাল ঘোষ এটা কোন ভিত্তিতে বলছেন যে তারা ওইখানে আসা, তাদের মুখটা ওখানে দেখা যাওয়া মানেই পুরো ব্যাপারটা বাম বা অতি বাম দিকে চালিত হয়ে গেল? আসলে এই ভাষাটা অনেকটা এই যে তৃণমূল, তারা সবসময় মনে করেন তাদের অপোনেন্ট মানেই তারা একটা রামবাম থিওরি তৈরি করার চেষ্টা করেন। বিজেপি তৈরি করে মাকুমূল আর সিপিএম তৈরি করে বিজেমূল, মানে প্রত্যেকটা দলই মনে করে তারা ছাড়া বাকি যে অপোনেন্ট তারা মিলিত হয়ে তাদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে। তার কারণ প্রত্যেকটি সরকার বা প্রত্যেকটি দল মাল্টিপ্লিসিটি অফ ভয়েসকে রেকগনাইজ করতে চায় না। তারা মনে করে তারা ছাড়া আর যারাই কথা বলছে তারা প্রত্যেকেই এক ভাষায় কথা বলছে, আসলে নয়। আর এই জিনিসটা যেদিন তারা বুঝতে পারবেন, সেদিনই তারা বুঝতে পারবেন যে এই যে প্রতিটি ওয়ার্ক সেক্টর থেকে এতগুলো প্রতিবাদ উঠছে জুনিয়র ডক্টরদের পক্ষে, সেটা সম্পূর্ণভাবে নন পলিটিক্যালি। তারা যতই সেটাকে একটা পলিটিক্যাল ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করুন না কেন, এখানে বিচার এবং সঠিক নিরাপত্তার ইনফ্রাস্ট্রাকচারটা সত্তর পাওয়া ছাড়া এটার পেছনে আর কোনো এজেন্ডা নেই। আমি ফাল্গুনিদির কাছে আসি। ফাল্গুনিদি, এই যে অভিযোগটা উঠছে এটা মারাত্মক অভিযোগ যে বিজেপি অফিসের মধ্যে নাকি জুনিয়র ডাক্তাররা বসে আছেন, এবং যেটা খুব স্পষ্টভাবে এটা অবশ্য কুণাল ঘোষ বলছেন না যে আদৌ উনি এটা দেখেছেন, মানে আদৌ উনি ওটা চিহ্নিত করতে পেরেছেন, যেটা দেবপ্রিয়া বলছে যে এটা কিন্তু বলে দিলেন হয়ে গেল। এটাকে প্রমাণ করার দায়ও যে ওনার, যে আছে না নেই, চিনতে পারছি না বিজেপি অফিসের মধ্যে ওরা কি প্রয়োজনে গিয়েছে, এগুলো কিন্তু খুব, যদি গিয়ে থাকে তাহলে কি প্রয়োজনে গিয়েছে, যেটা অসমর্থিত সূত্রে আমরা জানতে পারছি যে ওইখানে কাছাকাছি সেইভাবে কোনো শৌচালয় না থাকার কারণে এই বিজেপি অফিসটা কিছুক্ষণের জন্য ওরা ব্যবহার করেছিলেন। কেউ মারাত্মক বৃষ্টি হচ্ছিল সেই সময় স্বাস্থ্য ভবনেরই একটা অংশে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, এবং যদি ওখানে তৃণমূলের পার্টি অফিস থাকতো সেখানেও ওনারা যেতেন। ফাল্গুনিদি, দেখুন, আমার মনে হয় ওনাদের ভাবা উচিত, জহর সরকার মনে হয় তৃণমূলেরই এমপি, সুখেন্দু শেখর রায় আপনারা জানেন, তারাও মনে হয় পদত্যাগ করেছে, আমরা সবাই জানি। তারা এখন বিজেপি করছে না, তো ওনাদের কি মনে হয় আমি জানি না ঠিক, মানে প্রতিবাদ করলেই সে বিরোধী দল, এই তকমা কুণাল ঘোষ। প্রথমত একজন জেল খাটা আসামি, তিনি জেল অবস্থায় বিষ খেয়েছিলেন কেন? তিনি বলেছিলেন আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, আমি সিবিআই তদন্ত চাই, আমার সাথে মমতা ব্যানার্জিকে সামনাসামনি বসানো হোক। এই জেল খাটা আসামি আজকে একটা ভয়েস কল দেখিয়ে বলছে যে এটা আমরা জানি। অ্যাকচুয়ালি তা নয়, ডাক্তারদের আন্দোলনটাকে ভেঙে ফেলার জন্য যারা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে যাতে না করে, এবং এইটাকে ইস্যু করে বিভিন্ন লোককে কেস দিয়ে তাদেরকে জেলে পুরবে, যেরকম ছাত্রদের ডাকে নবান্ন অভিযানে বিভিন্ন ছেলে মেয়েদের কেস দিয়ে আজ অবধি তারা জেলে রয়েছে, ছাড়া পায়নি। এইটাই হচ্ছে তাদের মেন লক্ষ্য, এবং এই জন্যই এই ইস্যু করছে এই জেল খাটা আসামি।
যার কথার অ্যাকচুয়ালি উত্তর দেওয়া উচিত নয়, কারণ তিনি একজন মিথ্যাবাদী এবং মমতা ব্যানার্জি জানে বলেই, কারণ মমতা ব্যানার্জির মতো এত মিথ্যাবাদী কেউ নেই, ঠিক তাকেই সাথে রেখেছে এবং তাকে মুখপাত্রের দায়িত্ব দিয়েছে, তাকে শাস্তি দেয়নি। যে বলেছিল সারদার সব থেকে বেশি বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি, তাকে কি করেছে, প্রাইজ দিয়েছে, তাকে মুখপাত্র করেছে, কারণ তিনি জানেন তার সাথে এই জেলখাটা আসামিকেই মানায়, অন্য কেউ মুখপাত্র হিসাবে এইভাবে মিথ্যে কথা বলতে পারবে না। সেই জন্য আমার মনে হয় এই যে কথাগুলো বলছে, এই যে ডাক্তারদের কথা বলছে, আজকে প্রত্যেকটা ক্ষেত্রে আজকে বলুন যে আজকে বলছে যে 29 জন মারা গেছে, তাহলে বলুন ডেঙ্গিতে, করোনাতে শিশু মৃত্যু হয়েছিল, যে সেগুলোর মৃত্যুতে কাদেরকে টাকা দিয়েছে, কোনটা? এখানে প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখেছি এই মৃত্যুগুলোকে লোকানো হয়েছে, অ্যাকচুয়ালি সঠিক মৃত্যুর পরিসংখ্যান সামনে আসেনি। আপনি যে কোনো আপনি কাছাকাছি চলে যান, এই ব্যারাকপুরের নৈহাটি হসপিটালে দেখে আসুন, কোনো রুগী সেখানে চিকিৎসা হয় না, কিছু হলেই সেখানে রেফার করে দেওয়া হয় কলকাতায়। মমতা ব্যানার্জি জানেন উনি যে দোষারোপ করছেন, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলেছে, ডাক্তারদের গাড়ি দোষ দিচ্ছে। 93,000 সিনিয়র ডাক্তার আছে, 7,500 জুনিয়র ডাক্তারের সবাই কিন্তু এখানে আন্দোলনে নেই। ফাল্গুনিদি, আমি একদম যেটা শুরুতে বলছিলাম যে উনি পদত্যাগ করতে চাইছেন, উনি বলছেন আমার চেয়ারের মায়া নেই, উনি বলছেন 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেব, উনি বলছেন যে এই ক্ষমা করে দিচ্ছি এতক্ষণ ধরে আমি বসেছিলাম ওদের জন্য, ইত্যাদি ইত্যাদি। তাতে এটা মনে করার যথেষ্ট কারণ তৈরি হচ্ছে যে উনি মানবিক রূপটা বা মুখটা দেখানোর চেষ্টা করছেন। আমি জানি না 17 তারিখ সুপ্রিম কোর্টে এইগুলো সামনে আনা হবে কিনা, কিন্তু আমি কেন বলছি কথাগুলো, একদিকে উনি ওনার মানবিক রূপটা তুলে ধরার চেষ্টা করছেন, আর ওনার দলের কেউ তারা কি করছেন। যেমন মাথা ভাঙে আপনারা দেখলেন যে একটা এই নাগরিক সমাজেরই একটা আন্দোলন চলছিল, মিছিল চলছিল, সেই সময় একটা হামলা। আজকে একটা ঘটনা, আমি একটু ছবিটা দেখাবো, ঝাঁটা নিয়ে বেরিয়ে পড়েছেন তৃণমূল কর্মীরা, এবং একজন মহিলা যিনি ওই আন্দোলনে সামিল হচ্ছেন, মানে ওই রাস্তায় বেরোচ্ছেন, হাঁটছেন, মোমবাতি নিয়ে মিছিল করছেন, তাকে নিয়ে মানে যে এই অভিযোগগুলো মারাত্মক অভিযোগ। আমি জানি না যারা তৃণমূল কংগ্রেসের একেবারে প্রথম জন্মলগ্ন থেকে আছেন তারা কিভাবে, যখন মুখ্যমন্ত্রী অন্তত মানবিক হওয়ার চেষ্টা করছেন বা বার্তাগুলো দিচ্ছেন, তারা এগুলো করছেন, যে যুবতীর বাড়িতে চড়াও হচ্ছেন তৃণমূল কর্মীরা, ঝাঁটা হাতে মহিলা কর্মীর ওপর চড়াও হচ্ছে, কিভাবে সম্ভব? এটা তো মানে দুটো রূপ দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ, রাজ্যের মানুষ। আমি ধরে নিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক হওয়ার চেষ্টা করছেন, তাহলে দলকেও তো সেই বার্তাটা দিতে হবে। দেখুন, একটা আমি প্রথমেই বলি, মুখ্যমন্ত্রী মানবিক হওয়ার চেষ্টা করছেন, কিন্তু জানে মানুষ যে মুখ্যমন্ত্রী মানবিক নয়। তাহলে এই রেপিস্ট খুনিদের বাঁচানোর জন্য কপিল সিব্বলের সাথে 34 জন লয়ার উনি খাড়া করতেন না আমার আপনার ট্যাক্সের টাকায়, এটা প্রথম। দ্বিতীয়ত শুধু ওইখানে নয়, 21 জন আগে ছিল, যেদিন লাস্ট দিন 34 জন ছিল, ঠিক আছে। এবং আমি আরেকটা কথা বলি, শুধু ওইখানে নয়, এই যে উনি ফোঁস করতে বলেছেন নৈহাটিতে 9খানা, যেরকম বারাসাতে হয়েছে, মাথা ভাঙায় হয়েছে, আজকে দেখালেন এখানে হচ্ছে, এবং নৈহাটিতে 9টা স্কুলের প্রাক্তনী মাস্টারমশাই, তাদের গার্জেনরা তারা নেমেছিলেন। আমরা আজকেও সেখানে মিছিল করেছি এবং সেখান থেকে আমরা পারমিশন পাইনি, আমাকে কোর্ট থেকে পারমিশন নিতে হয়েছে এই মিছিল করার জন্য। তাহলে উনি মানবিক? উনার প্রশাসন দেয়নি এই মিছিলের, এই অন্যায় করেছে। মেয়েগুলোর আমাদের কাছে সেই ক্লিপিং আছে, হয়তো আপনারাও দেখিয়েছেন, একটা ছাত্রীর এখান দিয়ে পুরো জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তারা কমপ্লেন করার জন্য যখন থানায় ঢুকেছে, পুলিশের সামনে, আইসির সামনে তাদেরকে মারধর করা হয়েছে এবং তাদেরকে যথেষ্ট ভয় দেখানো হয়েছে যাতে এই বিষয় সামনে না আসে। উনার মানবিক, এই মানবিকতা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, সেই জন্য উনি মানবিক হতে চাইলেও মানুষ জানে উনি মানবিক নয়। উনি পক্ষান্তরে এই কুণাল ঘোষকে দিয়ে, যে ডাক্তাররা বুক ফুলিয়ে সিদ্ধারা সোজা করে, আজকে মমতা ব্যানার্জি কেন লাইভ স্ট্রিমিং চাননি? উনাদের দাবি কি ছিল ডাক্তারদের? আমি লাইভ স্ট্রিমিং এর বিষয়ে আসবো, একদম আসবো দিদি, একটা বিরতি নিতে হবে আমাকে, আমি তারপরে ত্রিনেশ বা বাকিরা রয়েছেন তাদের কাছে যাবো, এবং কুণাল ঘোষের আরো হ্যাঁ আমি যেহেতু এই মুহূর্তে অবস্থান থেকেই আসছি, আমি জানি যে নন পলিটিক্যাল কতটা জিনিসটা অন্তত আমার চোখের সামনে ধরা পড়েছে। এই আরজি করের সঙ্গে কিন্তু একই সঙ্গে হাতরাস, উন্নাও, মণিপুর এবং আসিফা বানুর কথা বা বিলকিস বানুর কথা উঠে আসছে। এটা একটা সার্বিক সেফটির অভাব, নিরাপত্তার অভাব এবং নারী নির্যাতনের কথা মানুষজন বলছে। এরা যদি সত্যি সমস্ত ছাত্ররা, ডাক্তারি ছাত্ররা, তারা যদি সত্যি বিজেপি অধ্যুষিত হতো, তাহলে কি তারা এটা বলতো? এটা আমার প্রশ্ন। বেশ, একটা বিরতির সময় হয়ে গিয়েছে, খুব দ্রুত বিরতি নেব, এবং কুণাল ঘোষের আরও একটা বক্তব্য, যেখানে কোনো অভিযোগ থাকলে
আমাদের কাছে বা সরকারের কাছে না এসে সিবিআই দপ্তরে যান, সিবিআইয়ের কাছে যান, এ কথা বলছেন কুণাল ঘোষ। সেই প্রতিক্রিয়া নিয়ে ফিরবো এবং দীনেশের অবশ্যই প্রতিক্রিয়া নেব একটা বিরতি পর। সঙ্গে থাকুন। আপনাদের যদি কোনো সরকারি পদাধিকারীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, কোনো তথ্য প্রমাণ থাকে, আপনারা সিবিআইকে গিয়ে বলুন, আপনারা স্টেটমেন্ট করে আপনাদের বয়ান রেকর্ড করিয়ে দিয়ে আসুন যে এই সরকারি পদাধিকারীর বিরুদ্ধে এই অভিযোগ, এই সরকারি পদাধিকারীর বিরুদ্ধে এই অভিযোগ। তো সেটা তো সিজিওতে, সিবিআইতে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ধৈর্য রেখে, মানবিকতা রেখে আপনাদের জন্য দরজা খুলে বসে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, আর সেই সুযোগ নিয়ে আপনাদের বন্ধু বেশে থাকা যারা, তারা ভাবছে কিভাবে অ্যাটাক করে আপনাদের রক্তারক্তি ছবিগুলো দিয়ে আরো বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিপদে ফেলা যায়। ফলে দয়া করে আপনারা এই বিষয়টা গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন। এবং তাহলে দীনেশ, দুটো বিষয়, এক হচ্ছে কেন তোমরা সিবিআইতে যাচ্ছ না, আর দুই হচ্ছে কে বন্ধু বেশে আছে, এটা কি খুঁজে বার করতে পেরেছো? এর আগে আমি একটা দুটো বিষয় একটুখানি বলে নিতে চাই 1 মিনিট করে। সেটা হচ্ছে আমাদের আন্দোলন যে বারবার রাজনৈতিক রং দাগিয়ে দেওয়া হচ্ছে, এটা একেবারেই সত্যি নয়। আমাদের আন্দোলন WBJDF নামে নতুন একটা সংগঠন, যেটা আপনারা জানেন এই আন্দোলন শুরুর পরে ফর্ম হয়েছে, সেই WBJDF-এর আন্ডারে অরাজনৈতিকভাবে কমপ্লিটলি হচ্ছে। এবং আমরা বিভিন্ন সমস্ত রাজনৈতিক দলকে অনুরোধ করেছি বারবার, প্রেস মিটের মাধ্যমেও আপনারা জানেন, দেখেছেন, যে কোনো রাজনৈতিক দল যেন আমাদের আন্দোলন থেকে দূরে থাকে। যখনই প্রমিনেন্ট কোনো ফেস আমাদের আন্দোলনে আসার চেষ্টা করেছে, সে বিজেপির ক্ষেত্রে অগ্নিমিত্রা পল বা অভিজিৎ গাঙ্গুলি হোক না কেন, বা পামেলা বোধহয় একজন, উনি এসেছিলেন আমাদের অবস্থান মঞ্চে, তাকে প্রথমে আমরা চিনতে পারিনি, পরে যখন চিনতে পেরেছি তাকেও আমরা গো ব্যাক স্লোগান দিয়েছি। পামেলা বলে বিজেপির কেউ একজন এসেছিলেন। তারপরে যে কোনো, এবং একটা বাম সংগঠনের ধর্ণা মঞ্চও তৈরি হয়েছিল আরজিকরের বাইরে, আমরা কিন্তু তাদেরকে আরজিকরে ঢুকতে বারণ করেছিলাম। ঠিক আছে, এটুকু মনে রাখা দরকার। আমরা কোনো সংগঠনকে, আমরা এই রাজনৈতিক রঙের আমাদের আন্দোলনকে যেন রাজনৈতিক রং যাতে না লাগায়। সেই মনে হয় দীনেশ, যে সরকার যদি এইটাকে রাজনৈতিক মোড়কে বেঁধে ফেলতে পারে তাহলে তাদের সুবিধাই হয়। হ্যাঁ, হয়তো তাই, কারণ বারবার তারা একই সরকার পক্ষের যারা আছেন, সরকারের শাসক দলের যে সমস্ত লোকজন আছেন, তারা বারবার আমাদেরকে রাজনৈতিক রঙে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কেন? তাদের কি উদ্দেশ্য? তারা কি আন্দোলনটাকে ভাঙতে চাইছেন, আন্দোলনটাকে মানুষজনকে বিভ্রান্ত করতে চাইছেন, নাকি জনগণকে আমাদের এই রাজনৈতিক আন্দোলনকে জনগণকে বোঝাতে, যে এটা রাজনৈতিক আন্দোলনের রং দাগিয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন, এটা জানতে চাই। আর দ্বিতীয় একটা পয়েন্ট যেটা আগে উঠে এসছে, সেটা হচ্ছে যে মানবিকতার রূপ। আমরা চাই মুখ্যমন্ত্রী মানবিক হোক, এবং আমরা চাই উনি আমাদের যে 35 দিনের আন্দোলন চলছে, সেই 35 দিনের আন্দোলন অবিলম্বে যাতে উঠে যায়, আমরা যাতে জয়েন করতে পারি আমাদের ডিউটিতে, সেটা যেন উনি দেখেন। এবং আমাদের যে সমস্ত দাবি আছে, এবং লাইভ স্ট্রিমিং করে সেই দাবি আদায়ের জন্য, দাবি নিয়ে আমাদের যে জুনিয়র ডক্টর ফ্রন্টের যে যতজন আছেন প্রতিনিধি, তাদের সাথে আলোচনায় বসেন। আবার আমরা চাই অবিলম্বে এটা হোক। ভিডিওগ্রাফিতে তোমাদের আপত্তির কারণ? ভিডিওগ্রাফি আমরা চাই লাইভ স্ট্রিমিং হোক, কারণ হচ্ছে উনি যেটা বলেছেন যে সাবজুডিস ব্যাপার বলে উনি লাইভ স্ট্রিমিং করতে চাইছেন না। সুপ্রিম কোর্ট অলরেডি তাদের প্রত্যেকটা হিয়ারিং লাইভ স্ট্রিমিং করে। সুপ্রিম কোর্ট প্রত্যেকটা হাইকোর্টকে বলছে তাদের হিয়ারিং লাইভ স্ট্রিমিং করতে, তাহলে ওনার লাইভ স্ট্রিমিং করতে আপত্তি কোথায়? আর শুধুমাত্র আমরা যে জাস্টিস বা ন্যায় বিচার আমাদের প্রথম দাবি, সেই দাবি নিয়ে আলোচনা করতে যাইনি। আরও 4টে দাবি ছিল। কলেজে যে গুন্ডা রাজ চলছে, কলেজে আমাদের সেফটি সিকিউরিটির দাবি চলছে, সেগুলো তো স্টেট গভর্নমেন্টের ম্যাটার। স্টেট গভর্নমেন্টকে এগুলো ডিসাইড করতে হবে। স্টেট গভর্নমেন্টকে সুপ্রিম কোর্ট অলরেডি বলেছে যে এই সেফটি সিকিউরিটির জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো দেখতে। কিন্তু এই যে সুপ্রিম কোর্টের অবমাননা বা অপমান করা হয়েছে, এই কথাটা যে বলা হচ্ছে, মানে সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার যে বিষয়টা তোমাদের উপর চাপানো হচ্ছে, এটা কিন্তু সঠিক নয় বলে মনে হয়। দেখুন, সুপ্রিম কোর্টের আমরা যে স্বাস্থ্য ভবন অভিযান, এই 2.0 যেটা হলো, যে স্বাস্থ্য ভবন অভিযান আমরা দ্বিতীয়বারের জন্য আসলাম, তখন আমরা বলেছিলাম সুপ্রিম কোর্ট যেদিন 5টার মধ্যে আমাদেরকে কর্মবিরতি তুলে নেওয়ার কথা জন্য আবেদন করেছিল, যে বলেছিল যে 5টার মধ্যে যদি কর্মবিরতি তুলে না হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পারলে অ্যাকশন নিতে পারে। সেই সঙ্গে এরকম মনে করাতে চাই যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে সুপ্রিম কোর্ট বলেছিল যে জুনিয়র ডাক্তারদের সেফটি সিকিউরিটি সব কিছু দেখতে হবে, সরকার হসপিটালগুলোতে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আমরা গত 35 দিন ধরে যে আন্দোলন চলছে, এর মধ্যে বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন ডাক্তার নার্সদের উপর আমরা হামলা হতে দেখেছি। SSKM-এ ডাক্তার মার খেয়েছে, বাকি বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তার নার্সদের উপর বিভিন্ন রকম হামলা হচ্ছে, কোথাও বলা হচ্ছে আরজিকর করে দেবো, এই ধরনের মন্তব্য আমরা শুনতে পাচ্ছি, যেগুলো অত্যন্ত উদ্বেগজনক বলে আমাদের মনে হয়। আমরা চাই সেফটি সিকিউরিটির ব্যাপারটা আগে গভর্নমেন্ট আমাদেরকে দেখুক, তবেই আমরা সিবিআইয়ের কাছে যাওয়ার কথা
ভাবছেন? হ্যাঁ, সিবিআইয়ের কাছে আমরা আমাদের এক প্রতিনিধি দল একবার গেছিল, সিবিআই কতখানি তদন্তের অগ্রগতি করেছে সেটা আমরা জানতে চেয়েছি, এবং আমরা চাই সিবিআই অবিলম্বে এই আন্দোলন আমাদের যে তদন্ত, যে রেপ এবং মার্ডারের যে তদন্তভার গ্রহণ করেছে তার যে মোটিভ, রেপ মার্ডারের পেছনে যে মোটিভ আছে সেই মোটিভ খুঁজে বের করুক, এবং একের বেশি যদি কেউ অপরাধী থেকে থাকে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করুক, তাদের অবিলম্বে অ্যারেস্ট করুক এবং শাস্তির ব্যবস্থা করুক। আর বন্ধু বেশে কারা আছে চিনতে পারছো? দেখুন, আন্দোলনে আমাদের পরম বন্ধু যারা হয়েছেন তারা সমস্ত পশ্চিমবঙ্গের জনগণ, সমস্ত ভারতবর্ষের বিভিন্ন স্টেটের ডাক্তাররা, প্রবাসীরা। বন্ধু বেশে কোনো রাজনৈতিক দল যদি থেকে থাকে সেই রাজনৈতিক দলকে আমরা মঞ্চে আসতে দিচ্ছি না, এটুকু মানে সরকার পক্ষ নিশ্চিন্ত থাকতে পারেন। এবং আমি আপনাদের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলকে আবার অনুরোধ করব, আপনারা দয়া করে আমাদের মঞ্চে এসে এই আন্দোলনে রাজনৈতিক রং লাগাবেন না, যা তাতে আমাদের আন্দোলন আরও দুর্বল হয়ে যাবে এবং শাসক দল আবার সুযোগ পেয়ে যাবে যে তাদের আমাদের আন্দোলনকে কালিমা লিপ্ত করার। আমাদের আন্দোলন একেবারেই অরাজনৈতিক আছে। একদম। আমি বিশ্বজিৎদার কাছে আসবো, কিন্তু একটা বিরতি নিতে হবে। এই অরাজনৈতিক বা রাজনৈতিকের মাঝখানে পড়ে কোথাও আন্দোলনটাকে প্রশমিত করার চেষ্টা হচ্ছে কিনা আমি জানি না। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিশ্বজিৎদার কাছে আসি, অনেকগুলো অভিযোগ ইতিমধ্যে উঠছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না বিশ্বজিৎদা যে এই রাজনৈতিক বা অরাজনৈতিক নিয়ে তো আন্দোলনটাকে কেন্দ্রীভূত করাটা কেন লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে সরকারের? কারণ এরা বারবার আর কিভাবে প্রমাণ দেবে আমি জানি না যে এটা রাজনৈতিক কোনো রকম প্রভাবেও দুষ্ট নয়, মানে যারা নেগেটিভভাবে রাজনীতিটাকে দেখেন দুষ্ট নয়। এবং এরা বারবার এটা প্রমাণ দিয়েছেন যে সত্যি আমরা সেই ছবিও দেখাচ্ছি যে রাজনীতিবিদই এখানে আসুন না কেন তাদের পাশে দাঁড়াতে দেন, এদের পাশে তাদেরকে দাঁড়াতে দেননি। তাহলে এই তকমাটা লাগানোর মরিয়া চেষ্টাটা সরকার কেন করে যাচ্ছে? প্রথম কথা বলি যে অরাজনৈতিক এই শব্দটাই হচ্ছে সোনার পাথর বাটি। বাস্তবে অরাজনৈতিক শব্দ বলে কিছু হয় না। একটু আগে এখানে আলোচনা হলো দীপশিতা বা মীনাক্ষী যদি পতাকা ছাড়া আসতে পারেন তাহলে ওয়েলকাম, তারা এসে দলের কথা বলবে না, তারা আন্দোলনের কথা বলবে, এই আন্দোলন নিয়ে বলবে। দ্বিতীয়, তাই যদি হয় যে দীপশিতা বা মীনাক্ষী আসলে ওয়েলকাম করা হয়, তাহলে অভিজিৎ গাঙ্গুলি বা অগ্নিমিত্রা পল তারা তো পতাকা নিয়ে সেদিন আসেননি, তাহলে তারা গো ব্যাক শুনতে হলো কেন তাদের? আসলে এই অরাজনৈতিক শব্দটা যখন আসে, যারা আসছেন এখানে যে মানুষজনেরা, তারা এসে তার দলের কথা, তার দলের এজেন্ডার কথা বলছেন নাকি ওই আন্দোলনটার কথা বলছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে যে অডিও নিয়ে এতটা আলোচনা হলো, সেই অডিওর প্রথম দাবি যেটা করা উচিত আমার মনে হয়, সরকারও সেটা করবে নিশ্চয়ই, তার ইন্টেলিজেন্স দিয়ে শুরু কোথায় এবং কারা যুক্ত আছে তাদেরকে গ্রেপ্তার করা, এবং আমি ধরে নিলাম যে এটা ফেক হতে পারে, তবুও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা। কারণ এই সতর্কতামূলক ব্যবস্থা যারা এই আন্দোলন করছেন, গ্রেপ্তার করা হয়েছে, শুধু একজনকে না, কোথা থেকে উৎস কি হচ্ছে বা যে অভিযোগগুলো আসছে সেটা যাতে প্রতিহত করা যায়, কোনো রকম এই ধরনের ঘটনা না ঘটে। সুতরাং যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন তাদের নিরাপত্তা দেখাও সরকারের কাজ। তৃতীয় যে কথাটা বলবো, যে নজরুল স্যার যেটা বললেন যে 93,000 ডাক্তার যারা রয়েছেন সিনিয়র ডাক্তার, তারা যদি কাজ না করেন, যদি স্বাস্থ্য ব্যবস্থাটা না চলে, তাহলে তাদের থাকার কারণ কি সেটাও তদন্ত করা উচিত। যদি তারা থেকে একেবারে স্মুথ যায়, কোনো রকম আংশিকভাবেও স্বাস্থ্য ব্যবস্থা ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে তো প্রশ্ন উঠবে এই 7,500 যে জুনিয়র ডাক্তার তাদের কি তাহলে প্রয়োজন আছে, না 93,000 যে ডাক্তার আছেন তারাই এই কাজটা স্বাস্থ্য ব্যবস্থাকে মানে সুস্বাস্থ্যের সঙ্গে চালিয়ে যেতে পারবেন। এবার আমি বলি যে একই দলের নয় কুণাল ঘোষ এবং কপিল সিব্বালকে নিয়োগ করেছেন সরকার, তিনি অন্য একটি রাজনৈতিক দলের আবার প্রতিনিধিও, তিনি তৃণমূল কংগ্রেসের নয়। লাস্ট যে কথাটা আমি বলবো যে আমরা এই আন্দোলনটার অভিমুখ বারবার পাল্টাতে দেখছি। এখন আন্দোলনের অভিমুখে আছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, দাবি, সুরক্ষা। 3টে অভিমুখের কথা যদি বলি, এক হচ্ছে আরজি করে যে মৃত্যু এবং যে মার্ডার এবং ধর্ষণ হয়েছে তার বিচার, 2 হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি, 3 হচ্ছে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন চলছে
তাদের দাবি, সেই দাবিগুলো পূরণ করা। সরকার কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে সদর্থক দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন। তাদের যে নেগেটিভ দৃষ্টিভঙ্গি ছিল না তাই নয়। আমি এখানে এসে আগেও বলেছি, সন্দীপ ঘোষকে নিরাপত্তা দেওয়া বা সুরক্ষা দেওয়ার যে চেষ্টা করা হয়েছে সেটা নিন্দনীয়, এটা সরকারের করা উচিত হয়নি। এবং যে যে তথ্য বারবার আলোচনায় বিভিন্ন দিন এখানে প্রশ্ন উঠছে, যে ডকুমেন্টস লোপাট করা হয়েছে, যে তথ্যগুলোকে লোপাট করা হয়েছে, ভারতবর্ষের আইনে আছে যে যারা তথ্য লোপাট করেন তারাও সমান অপরাধী। সিবিআই তাহলে তাদেরকেও অপরাধের আওতায় আনছেন না কেন? যাদেরকে অনুমান করা হচ্ছে, যাদেরকে আমরা বারবার দাবি করছি এরাই তথ্যগুলোকে বিনাশ করেছে, সে সরকারি প্রতিনিধি হোক, পুলিশ প্রশাসন হোক, হাসপাতাল প্রশাসন হোক, তাদেরকে বিচারের মধ্যে এনে ইমিডিয়েট বিচার করা উচিত। কারণ এই আন্দোলনটা সত্যি নাগরিকদের আন্দোলন, নাগরিকরা চাইছেন সত্যি বিচার হোক। এখানে কোনো রাজনৈতিক দল থাকলো কি থাকলো না, ডাক্তারদের দাবি যুক্তিসঙ্গত, তাদের দাবিগুলোকে সরকার চেষ্টা করবে যে সঠিকভাবে তার সমাধান করা যায় কিনা। ওই লাইভ স্ট্রিমিং, একটা কথা যে খুব অদ্ভুত লেগেছে, কুণাল ঘোষ বলছেন যে মানে রাজনৈতিক দলগুলো, বিরোধী রাজনৈতিক দলগুলো নাম করে বলছেন যে এরা যাচ্ছে পাশে দাঁড়াচ্ছে, এরা যাচ্ছে জল দিচ্ছে, এরা যাচ্ছে খাবার দিচ্ছে ইত্যাদি। আমি বলছি যে তৃণমূল কংগ্রেস সেটা তো যাওয়া উচিত, মানে এই জল বলুন, খাবার বলুন, পাশে দাঁড়ানো বলুন, নাগরিক সমাজের আন্দোলন ডেফিনেটলি। কিন্তু তার মধ্যে এই যেটা একটু আগে আপনি বলছিলেন যে দীপশিতা বা মীনাক্ষী যদি পতাকা ছাড়া যায়, সেটা অবশ্যই জুনিয়র চিকিৎসকদের ওপর যে তারা অ্যালাউ করবেন কিনা। কিন্তু এই দীপশিতা বা মীনাক্ষীদের মতো যারা রয়েছেন, যারা একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে রাজনীতি করেন না, কিন্তু তারা একটা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন, ভোটের সময় সেই রাজনৈতিক দলটাকেই ভোট দেন, তো তারা যেতে পারেন তো, মানে এরকম তো তৃণমূল কংগ্রেসের কেউ থাকতে পারে, তারা যেতে পারেন। আমি বলি একদম পরিষ্কার স্বচ্ছ দৃষ্টিভঙ্গি এখানে। রাজনৈতিক দল বা রাজনৈতিক বিশ্বাস ওই আন্দোলনে যারা আছেন বা যারা সমর্থন করতে যাচ্ছেন প্রত্যেকেরই আছে, সেইটা নিয়ে কোনো মতামত তর্ক বিতর্ক নেই। ওখানে গিয়ে রাজনীতির দলের কথা, রাজনৈতিক আদর্শের কথা না বললেই হবে। শুধুমাত্র ডাক্তাররা যে দাবি চাইছে সেই দাবিটা ওখানে গিয়ে শাসক দল চাক, বিরোধী দল চাক, যে কোনো কেউ চাক, শুধুমাত্র ডাক্তারদের দাবিটার কথা, তাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির কথা না। সেখানে তৃণমূল কংগ্রেস আসলেও কোনো ব্যাপার না, বিরোধীরা আসলেও কোনো ব্যাপার না। শুধু তারা যদি পতাকা ফেলে দিয়ে এই ডাক্তারদের সঙ্গে তাদের নিরাপত্তা, তাদের সুরক্ষার কথা বলে, তাহলে কেন রাজনৈতিক দলগুলোকে আমরা আঘাত করব? আমরা তো নাগরিক আন্দোলনের কথা বলছি, তারা তো নাগরিক হিসাবে যাচ্ছে। তাদের পরিচয় কি শুধু রাজনীতিবিদ? মানুষ হিসাবে তাদের কোনো অস্তিত্ব নেই, তাদের কোনো পরিচয় নেই, সেই হিসাবে তারা যেতে পারে। আমি একটু দেবনীলের কাছে আসি। দেবনীল, এই দীপশিতা বা মীনাক্ষীর প্রসঙ্গ যখন উঠছে, আমি এদের ধরেই বলছি, এবং যেহেতু তুমি এই রাজনৈতিক দলটার সঙ্গেই যুক্ত, পতাকা ছাড়া গেলে এদেরকে যদি মানে অ্যালাউ করা না হয়, সেটা কি সমর্থনযোগ্য? দেবনীল তোমার কথা বোঝা যাচ্ছে না, মিউট আছে কি ভাই? একটু দেখে নাও যদি। শোনা যাচ্ছে? হ্যাঁ 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 বলো। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে মীনাক্ষী বা দীপশিতা দিদা বা আমরা বামপন্থীরা, আমরা ডাক্তারদের আন্দোলনের সাথে রয়েছি, সমর্থনে রয়েছি সম্পূর্ণভাবে। এর মধ্যে কোনো একদম মানে আমি এই আলোচনা উঠে আসলো যে এটা অবশ্যই একটা রাজনৈতিক আন্দোলন আমার মতে, এবং আমরা যারা রাজনীতি করি, বামপন্থী রাজনীতি যুক্ত তাদের মতে। কিন্তু এই রাজনীতি কোনো দলীয় স্বার্থে রাজনীতি নয়। এই রাজনীতি কোনো ছাত্র সংগঠন, যুব সংগঠন বা কোনো নির্বাচনে লড়ে এরকম রাজনৈতিক পার্টির ক্ষমতা দখলের বা ক্ষমতা ধরে রাখার কোনোটাই রাজনীতির প্রশ্ন নয়। ডাক্তাররা ন্যায্য দাবি নিয়ে লড়ছেন এবং শাসক দল বারবার চেষ্টা করছে এটা বলবার যে সিবিআইয়ের কাছে যান, সিবিআইয়ের কাছে যান, সিবিআইয়ের কাছে যান। এইটা তারা বুঝতে চাইছেন না বা বুঝেও না বোঝার ভান করছেন যে ডাক্তারদের এক দফা দাবি শুধুমাত্র নেই। ডাক্তাররা যেমন বিচার চান, গোটা বাংলা, গোটা দেশ, গোটা দুনিয়ার সাধারণ মানুষ যেমন বিচার চাইছেন, তার পাশাপাশি তাদের অন্য বাড়তি কিছু দাবি দেওয়া রয়েছে। আমি ছাত্র রাজনীতির একজন অংশীদার হিসেবে ডাক্তারদের যে আন্দোলন, তারা একসাথে ডাক্তার, তারা একসাথে ছাত্র, তারা ক্যাম্পাসে গণতন্ত্রের কথা বলছেন, তারা ক্যাম্পাসে থ্রেড কালচার, গুন্ডারাজের বিরুদ্ধে কথা বলছেন, তারা শিক্ষাক্ষেত্রে তথা স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। আমরা সেই লড়াইতে তাদের পাশে আছি, তারা লড়ছেন, নেতৃত্ব দিচ্ছেন। আমাদের কোনোভাবে সাহায্য করা সমর্থন হলে সে কাজটুকু আমরা করব। মীনাক্ষী দি হোক, দীপশিতা দি হোক বা যে কেউ বাম ছাত্র যুব সংগঠনের, তারা এই সমর্থনের জন্য তারা অঙ্গীকারবদ্ধ। এটা দলীয় স্বার্থের জায়গাই নয়, এটা দলীয় আন্দোলনের প্রশ্নই নয়। আমরা লড়ছি কারণ ডাক্তাররা ন্যায্য দাবি নিয়ে লড়ছে। আমরা
এই বিচারের লড়াইতে তাদের পাশে আছে। আমরা এইটুকু স্পষ্ট করে বলতে চাই। বেশ, কিন্তু এই যে আমি ঠিক আমি এইটা বুঝতে পারছি না। আমি ত্রিনেশের কাছে আমি আসবো, ফাল্গুনীদি বা বিশ্বজিতের কাছে আসবো, কিন্তু এই যে চেয়ারটাই ওদের লক্ষ্য, এই কথা যে বলা হলো বা তোমাদের যে শুনতে হলো, এটাও তো ওইটারই পার্ট, রাজনীতিরই পার্ট। হ্যাঁ, দেখুন না, যে দুই বাম নেত্রী নিয়ে কথা হলো, আমি তাদেরকেও অনুরোধ করব যে তারা যেন মঞ্চে না আসেন। আমরা বারবার বলছি, আপনারা বাইরে বিভিন্ন রাজনৈতিক দল যে দলই হোক না কেন বাইরে থেকে সমর্থন করুন। এই ইস্যু অনেক বড় ইস্যু, আপনারা আপনাদের মতো আন্দোলন করুন, কিন্তু আমাদের মঞ্চে এসে এটাকে রাজনৈতিক রং লাগাবেন না এবং এটাকে শাসক দল যেভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করছে সেটা হতে দেবেন না। আমাদের আন্দোলন পুরোপুরি একটা অরাজনৈতিক জুনিয়র ডক্টর ফ্রন্টের আন্ডারে হচ্ছে এবং আমাদের দাবি ছিল ন্যায় বিচার, অর্থাৎ আমাদের যে খুন ধর্ষণের ঘটনা ঘটেছে তার ন্যায় বিচারের দাবি, আমাদের সেফটির দাবি, কলেজে কলেজে যে গুন্ডারাজ চালু হয়েছে গত 3-4 বছরে সেটাকে বন্ধ করার দাবি। এই দাবিগুলো কেমন যেন হারিয়ে যাচ্ছে ক্রমশ এই রাজনীতির রং দাগিয়ে দেওয়ার। হয়তো শাসক দল এটাই চাইছিল যে রাজনীতির রং দাগিয়ে দিয়ে আলোচনার মোড় ঘুরিয়ে দেওয়ার। আমরা কিন্তু এখনও বলে যাচ্ছি ন্যায় বিচারের দাবি আমাদের প্রধান। ন্যায় বিচার অর্থাৎ যারা খুন বা ধর্ষণ করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, উপযুক্ত কারণ খুঁজে বের করতে হবে যে কারণে যে মোটিভে তাকে খুন করা হয়েছে। এবং আপনি যে কোশ্চেনটা করলেন যে চেয়ারের দাবি কিনা, আমরা কোনোদিনই মুখ্যমন্ত্রীর চেয়ার দাবি করিনি। আমাদের 5 দফা দাবি অত্যন্ত স্পষ্ট, তার মধ্যে একবারও বলা ছিল না আমরা মুখ্যমন্ত্রীর চেয়ার দাবি করছি, মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই ইত্যাদি ইত্যাদি। আমরা বারবার বলেছি আমাদের ন্যায় বিচারের দাবি, সেফটির দাবি, গুন্ডারাজ বন্ধ করার দাবি। আমরা মুখ্যমন্ত্রী যদি চেয়ার দাবি করতাম তাহলে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার ব্যাপারে উদ্যতই হতাম না। আমরা তার স্থানকে অত্যন্ত ভরসা করি বলেই তার কাছে গেছিলাম এবং আমরা ভবিষ্যতেও আলোচনার রাস্তা খোলা রাখবো। উনি যদি লাইভ স্ট্রিমিং করেন, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ বা পশ্চিমবঙ্গ তথা ভারতবাসী বা ভারতের বাইরে যারা আমাদের আন্দোলন সমর্থন করেছেন তাদের প্রত্যেককে যদি দেখার সুযোগ করে দেন, আমরা অবশ্যই আলোচনার রাস্তা খোলা রাখছি এবং আমরা চাই অবিলম্বে আলোচনা হোক এবং উনি আমাদের দাবিগুলো মিটিয়ে আমাদেরকে আশ্বস্ত করুক আমরা যাতে কাজে ফিরতে পারি। কারণ রাস্তায় পড়ে থাকা আমাদের কাজ নয়, আমাদের কাজ পেশেন্ট দেখা। আমি ফাল্গুনীদির কাছে আসবো। ফাল্গুনীদি, বাংলাদেশের যে আন্দোলনটা ছিল, যে ছাত্র আন্দোলনটা ছিল, সেটা ভালো মন্দ এগুলো নিয়ে আমি এই দিকে আমি যেতে চাইছি না, কিন্তু যাই হোক, যে ছাত্র আন্দোলনটা শুরু হয়েছিল অন্তত সেই আন্দোলনেরও লক্ষ্য যেটা ছিল যে হাসিনা সরকারের উৎখাত। এখানে কিন্তু এই ছাত্র সমাজ, যদি আমি এদেরকে ছাত্র সমাজ বলি, এদের আন্দোলনের লক্ষ্য অভিমুখ কখনোই সেটা ছিল না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ নিজে থেকে চাইলে পদত্যাগ করতে পারি বা ওরা চেয়ার চায়, এই ধরনের মন্তব্য কেন করলেন নির্দিষ্টভাবে, যদি না এর পেছনে কোনো রাজনীতি থেকে থাকে? আপনার কি মূল্যায়ন? দেখুন, মমতা ব্যানার্জি প্রথম থেকেই রাজনীতি করছেন। একদিকে উনি সুপ্রিম কোর্টে লয়ারদের পাঠাচ্ছেন আর অন্যদিকে বলছেন আমিও বিচার চাই। তো স্বভাবতই তিনি যে রাজনীতি করছেন এবং ডাক্তারদের যে 5 দফা দাবি আছে সেটা তাদের স্বাস্থ্যকর্মীদের এবং ডাক্তারদের নিরাপত্তা, যারা প্রমাণ লোপাট করছে তাদের শাস্তি, পুলিশ কমিশনারের পদত্যাগ, কলকাতা পুলিশের সিপির অপসারণ, যেগুলো খুব যুক্তিসঙ্গত দাবি। এবং তারা লাইভ স্ট্রিমিং এই কারণে করতে চেয়েছিলেন কারণ আমরা দেখলাম সুপ্রিম কোর্টে বলা হচ্ছে 2 ঘন্টা আমরা ভিডিও দিয়ে দিয়েছি, তারপরে তারা কেটে 27 মিনিটের ভিডিও পেয়েছে। তো আজকে ওখানে ওই ভেতরে যারা ভিডিও করবে তারা যে তাদের কথাগুলো বাদ দিয়ে পরে এরা কি বলেছে শুধু সেইটুকু দেখাবে না বা সেটা যে অন্যরকম হবে না, হেজি করে দেবে না, সেটা কে বলতে পারে? তো স্বভাবতই তাদের যে লাইভ স্ট্রিমিং চেয়েছে, কারণ মানুষ, জনগণ এই ডাক্তারদের সমর্থন করেছে। সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের বাইরেও দেশে যে ভারতীয়রা আছে তারাও এর বিরুদ্ধে আন্দোলন করেছে, তার মানে তারাও এটাকে সমর্থন করেছে, এটা ভাবতে হবে। সেই জন্য তারাও দায়বদ্ধ যে কোনো জায়গায় সমস্ত মানুষ যাতে তাদেরকে ভুল না বোঝে। কিন্তু সেই জন্য তারা লাইভ স্ট্রিমিং চেয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি বা তার দল যখন তারা সিদ্ধারা সোজা করে লাইভ স্ট্রিমিং করতে না দিয়েও তাদেরকে সেখানে তারা ফিরে এসেছে, মমতা ব্যানার্জি তাদের মাথা নোয়াতে পারেনি। তারপরে আবার তিনি চক্রান্ত, উনি বলেন না চক্রান্ত, বারবার আমরা দেখেছি ওই মেয়েটির বিভিন্ন টাকা দেওয়ার ব্যাপার নিয়ে উনি বলছিলেন চক্রান্ত, মিথ্যে কথা। তো উনি এরকম চক্রান্ত করে বলে উনার সবটাই অন্যদের চক্রান্ত বলে মনে হয়। দেখুন, আরেকটা যেটা বিষয় হচ্ছে যে ডক্টর মধুচন্দাকর অঙ্কোলজিস্ট, ইন্দ্রনীল খাঁ ইনি ডাক্তার, ইনারা বিজেপি করেন, আমাদের বিজেপিতে আছে, কিন্তু তিনারা ডাক্তার। এবারে পতাকা ছেড়ে ঝান্ডা না নিয়ে যদি কারণ সারা পশ্চিমবঙ্গের মানুষের, সারা ভারতবর্ষের ডাক্তারদের বা ভারতবর্ষের বাইরে ভারতীয়দের দাবি একটাই, জাস্টিস ফর আরজি কর। তো এর জন্য ঝান্ডা ছাড়া যে কেউ যেতে পারে, আমি একজনকে সমর্থন করবো একজনকে করবো না। বা আরেকটা জিনিস খুব লক্ষণীয়, আমরা দেখছি কিছু কিছু জায়গায় জনসাধারণের মধ্যে থেকে কেউ আজাদি বলে এই যে
একটা অন্য ধরনের জায়গায় নিয়ে যাওয়া, এটা ঠিক বলে আমার মনে হয় না। আমাদের এখানে আজকে 2026-এ আমাদের সরকার বদলানো বা আমাদের ভোট আছে বিধানসভার, এখন কিন্তু ভোটের জন্য নয়, আমরা সত্যিকারের জাস্টিসের জন্য চাইছি। এবং 48,600 কেস পেন্ডিং আছে যেগুলোর কোনো বিচার হয়নি, রেপ কেস। দেখুন আমাদের এই পশ্চিমবঙ্গে মানে বহু কেস আছে যেগুলো লিপিবদ্ধই হয় না, তারা লিপিবদ্ধ করতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে মেয়ে যেহেতু তাকে বিয়ে দিতে হবে, জানাজানি হয়ে যাবে, একটা সম্মানের ব্যাপার, এই জন্য তারা লিপিবদ্ধ করে না। আমরা যারা এই পশ্চিমবঙ্গে আছি যারা বাসে ট্রেনে যায় বা তাদের পরিবারে, এরম কেউ বলতে পারবে না যাদের মলেস্টেশন হয়নি ম্যাক্সিমাম ক্ষেত্রে, যারা প্রাইভেট কারে চড়ে না। কারণ এটা পশ্চিমবঙ্গে হচ্ছে এই কারণে, আমরা দেখেছি বারবার করে যে এক্ষেত্রে না আপনি যেটা বলছেন ডেফিনেটলি ঠিক, কিন্তু তার পাশাপাশি তো মানসিকতা, রুচি, শিক্ষা, কোন পরিবেশে বড় হচ্ছে এগুলো এবং অভিভাবকদের সচেতনতা, ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে আমার মনে হয় এগুলো সব দূর থেকে। আমি আসবো দিদি, তার আগে নজরুল স্যারের কাছে একটু যাই, ওনার বোধহয় কিছু একটা বলার রয়েছে। এবং স্যার আমার যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাওয়ার, এখানে যে জুনিয়র ডাক্তারদের যে দাবিগুলো ছিল, একবারও সেখানে কোথাও চেয়ারের কথা, পদত্যাগের কথা ছিল না, উনি কেন যেচে আনলেন এই প্রসঙ্গ? দেখুন, আমি বলবো যে ডাক্তারবাবুদের আন্দোলন বৈপরীত্য আছে, কিন্তু মমতা ব্যানার্জি ঠিক বুঝেছেন যে হাসপাতালগুলোতে যদি মাফিয়া রাজ বন্ধ করতে হয় তাহলে মমতা ব্যানার্জিকে সরাতে হবে। কেন আমি বলছি, ধরুন একটা কুয়োতে পচা বিড়াল পড়ে আছে, সে বিড়ালটা না তুলে যদি আপনি জল তোলেন তাহলে কি গন্ধ দূর হবে? সেরকম উদাহরণ দিচ্ছি যে আরজি করে ডেপুটি সুপার এই দুর্নীতির অভিযোগ করে স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন, ভিজিলেন্স কমিশনে গিয়েছিলেন, অ্যান্টি করাপশন ডিপার্টমেন্টে গিয়েছিলেন, মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে কেউ দিয়ে এসেছিলেন। তাহলে মমতা ব্যানার্জি জানতেন না এটা বলতে পারবেন না? তারপরেও তিনি কোনো ব্যবস্থা নেননি, এটা প্রমাণ করে যে তিনি এই মাফিয়া রাজের সঙ্গে যুক্ত। তো তাহলে আজকে ডাক্তারবাবুরা দাবি করছেন যে স্বাস্থ্য সচিব, ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, পুলিশ কমিশনারকে সরাতে হবে। আমি ধরে নিলাম সরিয়ে দেওয়া হলো, তো মমতা ব্যানার্জি যদি এই স্বাস্থ্যমন্ত্রী থাকেন, তিনি তো কোনো সৎ লোককে এসব পদে আনবেন না, তিনি অসৎ লোকদেরই আনবেন। এবং এমনও হতে পারে যাদের নতুন করে আনবেন তারা এখন যারা আছেন তাদের থেকেও অসৎ। তাহলে মাফিয়া রাজ যদি দূর করতে হয়, ডাক্তারবাবুরা যেটা চাইছেন, তাহলে মমতা ব্যানার্জিকে পদ থেকে হটাতে হবে, ওইসব পুলিশ কমিশনার বা স্বাস্থ্য সচিবকে পদ থেকে উঠিয়ে হবে না। বলুন, আমি জানি না তৃণেশরা এই দাবি করবেন কিনা যে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিক মমতা বন্দ্যোপাধ্যায়, জানি না। একটা বিরতি নিই, তারপর মত অবশ্যই জানবো। খুব দ্রুত ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, একেবারে আলোচনার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আমি দেবপ্রিয়ার কাছে আসি। দেবপ্রিয়া, অনেকক্ষণ ধরে আলোচনাটা হচ্ছে পতাকা নিয়ে, পতাকা ছাড়া, রাজনৈতিক, অরাজনৈতিক ইত্যাদি। অরাজনৈতিক বলে যেটা বিশ্বজিৎদাও বলছিলেন যে অরাজনৈতিক এই শব্দ, মানে এই শব্দ বন্ধের কি সত্যি মানে জায়গা আছে, মানে এটা কি হয় অরাজনৈতিক? সেটা অসুবিধে হচ্ছে আমাদের বাংলা ভাষাটা এই অরাজনৈতিক শব্দটা বড্ড বাইনারিড ল্যাঙ্গুয়েজ। আমরা অরাজনৈতিক ছাড়া রাজনীতি বহির্ভূতকে চিহ্নিত করার জন্য আর কোনো শব্দ রাখিনি আমাদের অভিধানে। এক্ষেত্রে ইংরেজিটা আমাদের একটু সুবিধা করে দেয়, তার কারণ অপলিটিক্যাল ছাড়াও নন পলিটিক্যাল বলে একটা শব্দ আমাদের ডিকশনারিতে আছে। অ্যাপলিটিক্যাল মানে যার কোনো নীতি নেই, কোনো রাজনীতি নেই, এমন একটা জিনিস, যেটা এক্ষুনি বলা হলো, খুব ঠিক কথা, সঠিক কথা, সোনার পাথর বাটির মতো। তার কারণ জন্মানোর পর থেকে অরাজনৈতিক বলে কিছু থাকে না, পলিটিক্যাল বলে কিছু থাকে না। তবে কখন বস্তুটাকে একেবারেই কার্যতভাবে নন পলিটিক্যাল করে তোলা যায়? যখন কোনো রকম সংগঠিত নির্দিষ্ট দলীয় রাজনৈতিক এজেন্ডা বহির্ভূত কোনো রাজনীতিতে কোনো মানুষ বা কোনো ব্যক্তি সমষ্টি বিশ্বাস করে, তাদের আন্দোলন সেই পার্টিকুলার রাজনীতি অনুযায়ী গড়ে ওঠে এবং সেই রাজনীতি অনুযায়ী সেটা চালিত হয়। হ্যাঁ, এই সময়ে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং তামাম নাগরিক আন্দোলন সেই অর্থে দেখতে গেলে ভয়ানকভাবে রাজনৈতিক। এই দাবিতে রাজনৈতিক,
যে ইনফ্রাস্ট্রাকচার চাই, এই দাবিতে রাজনৈতিকদের যে বিচার চাই, আর এই দাবিগুলোই চূড়ান্ত রাজনৈতিক, এছাড়া এর আলাদা কোনো রাজনৈতিক রং বা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলীয় এজেন্ডা নেই। যারা আনতে চাইছেন তারা কোনোভাবে এই পুরো আন্দোলনের মুখটা ঘোরাতে চাইছেন, যেটা সমস্ত এই জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাক্তাররা বলছেন, আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত। এবার এই যে আমি এক্ষুনি বললাম যে তৃণমূল যাতে বিশ্বাস করে তার বাইরে যাই হয় তারা তাকে রামবাম বলে একটা ক্যাটাগরিতে স্ট্যান্ডার্ডাইজ করতে চায়, বিজেপি বলে মাকুমুল আর সিপিএম বলে বিজেমুল, তার কারণ ওরা কখনো মাল্টিপ্লিসিটি অফ ভয়েসটাকে চিহ্নিত করতে চায় না। এবার মুশকিল হচ্ছে এই যে নাগরিক সমাজ যখন স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনে, এর আগে আমরা এরকম স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন আমি তো আমার জীবন দশায় অন্তত দেখিনি, হয়েছে কিনা আমার সেই বিষয়ে কেউ কেউ বলছেন খাদ্য আন্দোলনের সঙ্গে এটাকে তুলনা, খাদ্য আন্দোলনের সঙ্গে বরং এটাকে তুলনা করা যায় কিছুটা, পড়ার মধ্যেই সীমাবদ্ধ। হ্যাঁ, তবে এই রকম স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন আমরা এর আগে এতটা এই পরিমাণে দেখিনি। তাই এই ন্যারেটিভটাকে না ওই চক্রান্ত বা ষড়যন্ত্র বা বিরোধী দল এই রকম কোনো নির্দিষ্ট ছকের মধ্যে যখন কোনো শাসক ফেলতে পারে না, আমার মনে হয় সেই দলীয় রাজনীতি বহির্ভূত রাজনীতিটাকেই শাসক সব থেকে বেশি ভয় পায়। তার কারণ সেই ভাষাটা শাসকের চেনা নয়, সেই ভাষাটাকে কিভাবে কাউন্টার করতে হবে শাসক তা জানে না। এরই প্রেক্ষিতে বলি, এটা আমাদেরও কন্ডিশনিংয়ে কোথাও একটা ঢুকে গেছে। তার কারণ পলিটিক্স তো কোনো একটা অ্যাবস্ট্রাক্ট বিষয় নয়। মার্কেস বলেছেন পলিটিক্স ইজ এসেনশিয়ালি পিপলস পলিটিক্স। তো যারা আজকে শাসক হচ্ছেন, যারা বিরোধী দলে রয়েছেন, তারাও প্রত্যেকে মানুষ। তাদের কন্ডিশনিং তাদেরকে এটা বুঝিয়ে দেয় যে রাজনীতি মানেই হচ্ছে দলীয় রাজনীতি, তার বাইরে গেলেই সেটা অরাজনীতি। আমাদেরও সেটা কন্ডিশনিংয়ের মধ্যে কোথাও একটা ঢুকে গেছে, যে কারণে আমরা এখন, আমি নিজে ভয়ানকভাবে এই তিনটের বিপক্ষে, আমি নিজে পার্সোনালি প্রচণ্ড ভুগেছি বিজেপি আইটি সেলের কুৎসার হাতে, রিসেন্টলি ভুগছি তৃণমূল আইটি সেলের কুৎসার হাতে, যারা আমার একটি বক্তব্যকে এডিট করে যারা সোশ্যাল মিডিয়া আছেন তারা জানেন ভয়ানক কুৎসা ছড়াচ্ছে। সিপিএম এর হাতে বলা যায় একটু কম, তাও কি মানে হয়েছে, কিছু না কিছু হয়েছে। তাই আমি আমার নিজের রাজনীতিকে অটুট রেখে নিজের যখন যে আন্দোলনে যেভাবে সামিল হতে ইচ্ছে হয়েছে, নাগরিক হিসেবে ডেমোক্রেটিক একটি কান্ট্রিতে দাঁড়িয়ে, একটা গণতান্ত্রিক দেশে দাঁড়িয়ে আমি সেখানে সেইভাবে অংশগ্রহণ করেছি। কিন্তু আমি তাও দেখেছি, যেহেতু আমি নিজে মানুষ, কারোর যদি একটা পদ্মফুল পছন্দ হয়, আমি তাকে হয়তো ব্যাটার এই তুই বিজেপি নাকি, কি কেউ যদি একটা কচি কলা পাতা রঙের শাড়ি পরে, বাহ তুই তো দিদির ভক্ত হয়ে গেলি রে। ঠিক একইভাবে এখানে একটা প্রসঙ্গ উঠলো যে এই যে আজাদি স্লোগান, এই যে বিভিন্ন জায়গায় আজাদির স্লোগান উঠছে, কেন উঠছে এটা কোনো নাই পছন্দ হতে পারে মানুষের, কিন্তু আমি যখন এই আজাদির স্লোগান কানে শুনেছি, এই আন্দোলনে শুনেছি এবং নিজেও কখনো কখনো গলা মিলিয়েছি, তাতে পরিষ্কার বলা হচ্ছে পিতৃতন্ত্র সে আজাদি, ভুকমারি সে আজাদি, রেপ কালচার সে আজাদি, থ্রেট কালচার সে আজাদি। এই কথাগুলোর মধ্যে কোথাও কিন্তু সিপিএম এর নিজস্ব এজেন্ডা আমার চোখে পড়েনি। যদি সিপিএম এর কোনো কর্মী আজাদিকে নিজের এজেন্ডা অনুযায়ী বসিয়ে নেন, তাহলে আমি তাকে কন্ডেম করি, নিন্দা করি, কিন্তু আলাদা করে আজাদি স্লোগানটাতে আমার মনে হয় এক্ষেত্রে কোনোভাবে আন্দোলন কালিমালিপ্ত হয় না। তার কারণ আজাদি মানে ফ্রিডম, ফ্রিডম ফ্রম এনি কাইন্ড অফ থ্রেট, এনি কাইন্ড অফ আনসেফ সিচুয়েশন। তাই এক্ষেত্রে রাজনীতি, হ্যাঁ ডাক্তারদের আন্দোলন ভয়ানকভাবে রাজনৈতিক, তিলোত্তমার বিচার চাওয়া ভয়ানকভাবে রাজনৈতিক, এই এতগুলো কর্মক্ষেত্র যে আন্দোলন করছে তাদের প্রত্যেকটা কর্মক্ষেত্রে নিজস্ব রাজনীতি আছে। শুধু এই প্রত্যেকটা রাজনীতি এই চেনা গেরুয়া সবুজ লালের বাইরে, আর তাই জন্যই আমরা তাদেরকে অরাজনৈতিক বলে কোথাও স্ট্যান্ডার্ডাইজ করে ফেলি। এটা আমাদের কন্ডিশনিংয়ের দোষ। আমি তাহলে একটু একদম শেষ করব অনুষ্ঠান, ভোটে ফিরি। একদম ভোট, তাহলে তো নোটাই ভরসা না। এক্ষেত্রে আবার যার যার নিজস্ব রাজনৈতিক বিশ্বাস, সেই বিশ্বাসের সঙ্গে এই দাবিকে গুলিয়ে ফেললে খুব মুশকিল। এই দাবির একটা নিজস্ব রাজনীতি আছে। যখন আপনি মাঠে নামছেন, যখন আপনি আন্দোলনে নামছেন, তখন আপনি সেই রাজনীতিতেই বিশ্বাস করুন যেই রাজনীতির সঙ্গে এই দাবির কোনো কানেকশন আছে, কোনো সংযোগ আছে। আপনি মনে মনে একজন পার্টিকুলার নেতাকে দেখে মনে করতেই পারেন যে এই মুখ, এই নেতা, এই নেত্রী যে রাজনৈতিক দলের হয়ে দাঁড়াচ্ছে, আমি তাকেই ভরসা করব। বা আমাদের এখন যা অবস্থা দাঁড়িয়েছে, আমরা আর এখন কে আমাদের জন্য ভালো তার জন্য ভোট দিই না, কে আমাদের জন্য একটু কম খারাপ তার জন্য গিয়ে ভোট দিই। তাই সেই কম খারাপে আমরা ভোট
দিতেই পারি। আদর্শ নয়, এখানে ব্যক্তিতান্ত্রিক রাজনীতিটাই ভরসা। ব্যক্তিতান্ত্রিক রাজনীতি ভরসা আনফরচুনেটলি হয়ে দাঁড়িয়েছে, তবে তার সঙ্গে দাবির কোনো কানেকশন আছে বলে আমার মনে হয়। বেশ, আজকে শেষ করব অনুষ্ঠান। আমি একদম সংক্ষেপে 10 সেকেন্ড ত্রিনেশকে দিতে পারবো। আমি এটুকুই বলতে চাই যে আজকের এই ডিবেটের বিষয় রাজনীতি নিয়ে যে মোড় ঘুরে গেল, মানে এইটা হওয়া উচিতই ছিল না। আমাদের ডিবেটের বিষয় হওয়া উচিত ছিল তথ্য প্রমাণ লোপাট কারা করলো, তাদের শাস্তি, ন্যায় বিচার কবে পাবো তার দাবি। আমরা যে দাবিতে আমাদের ওয়ার্ক প্লেস সেফটি, সমস্ত ডাক্তারদের এবং বিভিন্ন সমাজের অন্যান্য শ্রেণী মানুষের ওয়ার্ক প্লেস সেফটি, এই বিষয়গুলো আলোচনা হওয়ার উচিত ছিল। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে এই আলোচনার বিষয়বস্তুগুলো থেকে রাজনীতির বিষয়বস্তুতে নিয়ে চলে আসছে, তাতে আমরা আরও শঙ্কিত যে আমাদের এই দাবিগুলো, ন্যায় বিচারের দাবি, আমাদের ন্যায় বিচার পেতে আরও হয়তো দীর্ঘায়িত হয়ে যাবে। বেশ, দেখা যাক কি হয় সেক্ষেত্রে। এইটা রাজনীতি, যেটা ত্রিনেশ বললো, যে দাবিগুলো পেশ করলো, এই আন্দোলনে এইটাই একমাত্র রাজনীতি হওয়া উচিত। একদম। আজকে সময় শেষ। এখানে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদেরকে আর সময় দিতে পারছি না, কারণ এত সুন্দর একটা বক্তব্যের পরে আজকে আমি ফাল্গুনিদির কাছে ক্ষমা চাইছি, দিদি আপনার কাছে যেতে পারলাম না। এই বক্তব্যের পরে অনুষ্ঠান শেষ করা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। শেষ করবো আজকে এখানে। অন্যান্য সব খবরের জন্য চোখ থাকুক CNN।